হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সবাই যে যেখানে আছো সবাই দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে এসে আজকের ক্লাসটিকে চলো আমরা সাফল্যমণ্ডিত করি। ওকে, ফাইন। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়ে গেছো। তো সবাই দ্রুত চলে আসো। আজকে আমরা সাইকেল একে নতুন আরেকটা অধ্যায় শুরু করতেছি। অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত, দা সার্কেল। হ্যাঁ, আমি ভালো আছি। তাসনিম, তুমি কেমন আছো? আজাদ, নমস্কার। সৈকত, ওয়ালাইকুম আসসালাম। নাইম, সাফায়েত, তাসনিয়া, রিয়াদ, বাদশাহ, অঙ্কন, মাসুদ, মুস্তফা, ভালো আছি। মুক্তার, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে আমরা শুরু করব হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অধ্যায় 4, বৃত্ত, এই অধ্যায়টা। ইতিমধ্যে আমরা সাইকেল একে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটা সপ্তম অধ্যায়, এবং সরল রেখা, তৃতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায় কমপ্লিট করছি। শনিবারে আমাদের সরল রেখা অধ্যায় কমপ্লিট হয়েছে এবং আজকে থেকে বৃত্ত অধ্যায় শুরু হচ্ছে। তো এই সপ্তাহের শুক্রবারে কিন্তু সরল রেখা অধ্যায়ের লেকচার 17 থেকে 19, মানে 17, 18, 19 এই 3 ক্লাসের উপর উইকলি এক্সাম হবে। আর পরবর্তী সপ্তাহে মেগা এক্সাম। জানো তো সবাই? সবাই জানো যে এই শুক্রবারে কিন্তু সরল রেখার উইকলি এক্সাম হবে, লেকচার 17, 18, 19 মিলে। এবং পরের সপ্তাহের শুক্রবারে হবে সরল রেখা অধ্যায়ের উপর মেগা এক্সাম। তো সরল রেখা অধ্যায়ের যে প্র্যাকটিস শিটগুলো আপলোড হয়েছে, সবাই প্র্যাকটিস শিট সলভ করা শুরু করছো? সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট আপলোড করা হয়েছে বোর্ডের জন্য। এবং ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটটা সলভ করবা, মাস্ট। একটা অধ্যায় কমপ্লিট হওয়ার পরে যদি ওই অধ্যায়ের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটটা সলভ করে রাখো, তোমার ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার অনেক, মানে প্রবাবিলিটি অন্যদের তুলনায় অনেক বেড়ে যাবে। ওকে, হ্যাঁ, প্রাইজ মানি থাকবে মেগা এক্সামে, প্রাইজ মানি থাকবে। মেগা এক্সামের প্রশ্নও কঠিন করা হবে এবার। গতবার ত্রিকোণমিতি অধ্যায়ের প্রশ্ন ইজি দিয়ে যেই বিপদে পড়ছি, সরল রেখা অধ্যায়ের মেগা এক্সামের প্রশ্ন কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হবে। কাজেই যারা মেগা এক্সামে পুরস্কার পাইতে চাও, টপ 10-এ থাকতে চাও, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটটা সলভ করা লাগবে, মাস্ট। নাইলে কিন্তু টপ 10-এ যাইতে পারবা না। প্রশ্ন ওই লেভেলের কঠিনই করা হবে, নাইলে গতবারের মতো 70-80 জন 300-তে 300 পেয়ে বসে থাকবে। ওকে, ঠিক আছে, রেডি রেডি রেডি। তো আমরা শুরু করব বৃত্ত অধ্যায়। ভাইয়া, বৃত্ত অধ্যায়ের দুইটা পার্ট, 4 এর এ, 4 এর বি, মানে 4.1, 4.2। 4 এর এ, দেখো 4 এর এ এবং 4 এর বি, বা 4.1, 4.2, দুইটা পার্ট। এই দুইটা পার্টের মধ্যে 4 এর এ, এইটা বোঝার জন্য 3.1 কমপ্লিট থাকলেই এনাফ। এই 3.1 বা 3 এর এ মানে সরল রেখার প্রথম 4-5টা ক্লাস কমপ্লিট থাকলেই বুঝতে পারবা। বাট 4 এর বি, 4 এর বি বোঝার জন্য সরল রেখা পুরাটা পড়া থাকতে হবে। আমরা বৃত্তের 4 এর এ পড়বো আনুমানিক 4 ক্লাসে। এইটা লাগবে আনুমানিক 4 ক্লাস, এটা লাগবে 4 ক্লাস। আমরা মোটামুটি বড় বড় ক্লাস নিব, তাইলে 8 ক্লাসে শেষ হয়ে যাবে। আমরা যদি ছোট ছোট ক্লাস নেই, মানে 1 ঘন্টা 10-15 মিনিটের ক্লাস নেই, তাইলে এই অধ্যায় লাগবে 10 ক্লাস। আর যদি একটু বড় বড় 1 ঘন্টা 40-50 মিনিট ডিউরেশনের ক্লাস নেই, তাহলে 4-4, 8 ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তো ধরে রাখো 8 ক্লাস লাগবে। তো এই 4 এর এ বা 4.1 পড়ার জন্য সরল রেখার স্থানাঙ্ক জ্যামিতির বেসিকটা জানা থাকলেই চলবে। স্থানাঙ্ক জ্যামিতির বেসিক হচ্ছে 3.1। 3.1 এটা পড়া থাকলেই তুমি 4 এর এ বুঝতে পারবা। বাট 4 এর বি পড়ার জন্য সরল রেখা পুরাটা কমপ্লিট থাকা লাগবে। তো যারা নতুন ভর্তি হইছো, তোমরা টার্গেট নাও আগামী সপ্তাহের শুক্রবারের মধ্যে, মানে সরল রেখার মেগা এক্সামের আগে, এই শুক্রবারের পরের শুক্রবার, এখনো হাতে আছে, এইদিকে 4 দিন, ওইদিকে 7 দিন, 11 দিন। যারা নতুন ভর্তি হয়েছে তোমরা টার্গেট নাও আগামী 11 দিনে সরল রেখার ক্লাসগুলা দেখে কমপ্লিট করার। তাইলে সরল রেখা মেগা এক্সামেও তুমি অ্যাটেন্ড করতে পারবা, এবং তারপর থেকে যখন 4 এর বি শুরু হয়ে যাবে তখনও তোমার বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, চলো আমরা শুরু করি। ওকে, ফাইন ফাইন ফাইন, চলো। হ্যাঁ, রেডি স্টেডি গো, রেডি স্টেডি গো। শুরুতেই দেখো বৃত্তের সমীকরণ লিখো। ধরো একটা বৃত্তের কেন্দ্র মূল বিন্দু মানে 0,0 এবং ব্যাসার্ধ এ একক। তাহলে এ বৃত্তের সমীকরণ কি হবে আমরা বের করব। লিখো, টপিকটা লিখো।
ধরো একটা বৃত্তের কেন্দ্র, এই যে এই বৃত্তের কেন্দ্র মূলবিন্দু। মূলবিন্দু মানে কি? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র ধরো মূলবিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে এ একক। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এই বৃত্তের সমীকরণ কি হবে। আচ্ছা, বৃত্ত কি একটা সঞ্চার পথ না? সরল রেখা 3.4 পড়াইছি। সরল রেখা হচ্ছে সঞ্চার পথ। দেখো, মনে করো বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু, এই যে সঞ্চার পথটা, এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি, এটা বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো বিন্দু তুমি নিতে পারো। তাহলে আমাকে বলো, আমি যদি বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি নেই, তাহলে আমি কি বলতে পারি না যে এই যে কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে কি বলে? বৃত্তের ব্যাসার্ধ। এটা তো জানো। ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, রাইট? বলেই তো আছে মূলবিন্দু। ধরো এটা কেন্দ্র সি, সি মানে সেন্টার, আর পি হচ্ছে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু ভাইয়া। তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমি লিখতে পারি না সিপি, সিপি সমান ছোট হাতের এ। তাহলে সিপি মানে কি? রুট ওভার অফ এক্স মাইনাস জিরো, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সমান এ। উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, রুট ওভার চলে যাবে। এই যে এটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, যেই বৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু এবং ব্যাসার্ধ হচ্ছে এ একক। বলো তো বুঝছো কিনা? খুবই মজার জিনিস না ভাইয়া? ভাইয়া বৃত্ত তো অবশ্যই একটা চলমান বিন্দুর সঞ্চার পথ। তো আমি ধরে নিলাম এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা চলমান বিন্দু হচ্ছে পি, এক্স কমা ওয়াই। তাহলে কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমি লিখতে পারি সিপি সমান ব্যাসার্ধ, সিপি সমান এ। তাহলে উভয় পক্ষকে এই যে দূরত্ব বের করে উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি, কাজ শেষ। এই এটা পিথাগোরাসের সূত্র কেন? এটা পিথাগোরাসের সূত্র। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সরল রেখা 3.1। এই সরল রেখা 3.1 যাদের কমপ্লিট নাই, তোমরা আজকে ক্লাস বুঝতে পারবে না। কাজেই সরল রেখা এখনো যারা শুরুই করো নাই, তোমাদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকবে আগে সরল রেখা পুরোটা শেষ করে ফেলো। শুধু শুধু মাঝখানে ঢুকে অনেক কিছু বুঝতে পারবে না। কাজেই যদি এরকম কেউ থেকে থাকো সরল রেখা এখনো শুরুই করো নাই, তোমাদের প্রতি সাজেশন আগে সরল রেখাটা শেষ করো, তারপরে বৃত্ত শুরু করো। তাইলে সবকিছু স্মুথলি বুঝতে পারবা। নাইলে অনেক কিছু বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। সহজ জিনিস, সহজ জিনিস কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো ঠিক আছে, এই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র সমান এ, উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি। তাইলে এটা হয়ে গেছে রুট ওভার কাটাকাটি, এ পাশে হয়ে গেছে এক্স স্কোয়ার। তাইলে একটা বৃত্তের কেন্দ্র যদি হয় মূলবিন্দু এবং ব্যাসার্ধ যদি হয় এ পরিমাণ, তাহলে সেই বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে আমাকে তোমরা বলো, যদি একটা বৃত্তের কেন্দ্র হয় মূলবিন্দু, ধরো একটা বৃত্তের কেন্দ্র কি মূলবিন্দু এবং ব্যাসার্ধ 5 একক, তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে বলো? ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু এবং ব্যাসার্ধ 5 একক। ব্যাসার্ধ কত একক? ব্যাসার্ধ হচ্ছে 5 একক। বলো এই বৃত্তের সমীকরণ কি হবে? সমীকরণটা কি ছিল দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার। বৃত্তের কেন্দ্র যখন 0,0, সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার। তাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। এটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে, যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে 5 একক। বিশ্বাস হয় না? চলো দেখাই, বিশ্বাস না হলে দেখাই। এই যে বৃত্তটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 5 একক আর কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে। চলো একটু দেখি, যাদের বিশ্বাস হয় না চলো একটু দেখে আসি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, এই বৃত্তের সমীকরণটার চিত্রটা চলো দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। এই দেখো, এই যে এবার বিশ্বাস হয়, দেখো এই যে কেন্দ্র মূলবিন্দু, এই যে দেখো কেন্দ্র, কেন্দ্র কোথায়? কেন্দ্র, এই যে কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, এই বিন্দু হচ্ছে কেন্দ্র, এই বিন্দু হচ্ছে কেন্দ্র। এই যে এটা হচ্ছে কেন্দ্র মূলবিন্দু, এই যে দেখো কেন্দ্র, এই যে মূলবিন্দু এবং ব্যাসার্ধ দেখো 5 একক। এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এটা কিন্তু 5 একক। এই যে এতটুকু 5, তুমি এই দিকে নিলেও 5 একক হবে। কেউ যদি এই দিকে নেয়, এই যে এতটুকু, এতটুকু 5, সব দিকে দূরত্ব কেন্দ্র থেকে পরিধি দূরত্ব 5 একক। যদি কেউ এইভাবে বসে, আচ্ছা বলো তো, এখন আমাকে উল্টা প্রশ্ন আমি বলি,
মনে করো তোমাকে কেউ বললো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36, এটার কেন্দ্র ব্যাসার্ধ কত বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36, এটার কেন্দ্র ব্যাসার্ধ কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে কেন্দ্র 0,0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এই ফরম্যাট থাকলেই কেন্দ্র 0,0 মানে মূলবিন্দু, এবং ব্যাসার্ধ 6 একক। 36 মানে 6 স্কোয়ার, 36 মানে কি? 36 মানে 6 স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ 6 একক। যদি এখানে 36-এর জায়গায় দেখো, এই যে ব্যাসার্ধ 6 একক, যদি এখানে 36-এর জায়গায় থাকে 49, 36-এর জায়গায় যদি থাকে 49, তাইলে ব্যাসার্ধ হবে 7 একক। বিশ্বাস হয়? কাজে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, এই জিনিসটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো তো, এই যে বৃত্তটা, সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। বৃত্তের কেন্দ্র মূল বিন্দু, ব্যাসার্ধ এ একক। তাহলে আমাকে বলো তো, এই যে এতটুকু যেহেতু ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাও তো ব্যাসার্ধ। এই কথা সত্য না? কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বই তো ব্যাসার্ধের সমান। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলো? এই যে দেখো, ভুজ হচ্ছে এ পরিমাণ, আর এক্স অক্ষের উপর কোটি শূন্য, এক্স অক্ষের উপর কোটি কি? শূন্য, 1,0। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলো? এটাও এতটুকু তো এ পরিমাণ, সব দিকেই কেন্দ্র থেকে পরিধির উপরস্থ সকল বিন্দু দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে এই দিকে 1,0, আর এই বিন্দুটা হবে ঋণাত্মক দিকে আছে -1,0। দেখো, এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কি শূন্য? কোটি শূন্য। এইদিকে ভুজ পজিটিভ, এইদিকে নেগেটিভ। আচ্ছা, ওয়াই অক্ষের বেলায় এই যে ওয়াই অক্ষকে ছেদ করে এই বিন্দুতে, ভাইয়া ওয়াই অক্ষে এটাও তো এ, এটাও ছোট হাতের এ, এটাও ছোট হাতের এ। এখানে ওয়াই অক্ষে ভুজ শূন্য, কোটি ছোট হাতের এ। আর এখানেও ওয়াই অক্ষে ভুজ শূন্য, কিন্তু এখানে কিন্তু কোটি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে মাইনাসে। এই জিনিসটা বুঝতে পারছো? তার মানে আমরা বলতে পারি যে এই যে বৃত্তটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা এমন একটা বৃত্ত যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, ব্যাসার্ধ হচ্ছে এ একক। এই বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করে 1,0 এবং -1,0 এই দুইটা বিন্দুতে, এবং ওয়াই অক্ষকে ছেদ করে 0,a, পজিটিভ দিকে হচ্ছে 0,a, ওয়াই অক্ষে ভুজ শূন্য, এবং নেগেটিভ দিকে 0,-a এই দুইটা বিন্দুতে। তাহলে আমি লিখতে পারি এই জিনিসটা কি লিখবো? লিখে রাখো যে এই বৃত্তটা আমি কপি করে পরের লাইনে পরের পেজে লিখি। দেখো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই যে বৃত্তটা এক্স অক্ষকে +-a,0 বিন্দুতে ছেদ করে। দেখো, এই দিকে ধনাত্মক দিকে +a,0, ঋণাত্মক দিকে -a,0, দুইটাকে একসাথে লিখলাম +-a,0 বিন্দুতে ছেদ করে বিন্দুতে, এবং ওয়াই অক্ষকে 0, +-a, এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভুজ শূন্য, উপরের দিকে পজিটিভে 0, পজিটিভে, নিচের দিকে 0, নেগেটিভে এই বিন্দুতে ছেদ করে। তাইলে এখন আমাকে তোমরা বলো এই বৃত্তটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে বলো? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি? 5 স্কোয়ার। এখানে এ এর মান কত? এ এর মান কিন্তু 5, এ এর মান কিন্তু 25 না, এ এর মান হচ্ছে 5। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার, তাহলে এখানে এ এর মান কিন্তু 5। তাহলে এক্স অক্ষকে স্পর্শাত করবে +-5,0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে ছেদ করবে 0, +-5 বিন্দুতে। বলো কে কে বুঝতে পারছো? এই যে বৃত্তটা, তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ এই বৃত্তটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তুমি বলবা +-5,0, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে 5,0 বিন্দুতে ছেদ করে, ঋণাত্মক দিকে -5,0, দুইটাকে একসাথে লিখছি +-5,0। একইভাবে ওয়াই অক্ষকে ছেদ করে 0, +-5 বিন্দুতে। সরল রেখা পড়া থাকলে এই জিনিসগুলো বুঝতে অনেক ইজি হবে, আর সরল রেখা পড়া না থাকলে এই জিনিসগুলোও তোমার কাছে কঠিন লাগবে। আসলে কঠিন না, জাস্ট বিকজ তুমি সরল রেখা অধ্যায়টা পড়ো নাই, এই জন্য তোমার কাছে মনে হইতে পারে যে ভাই কেমনে কোটি 0 হইলো, এখানে কেমনে ভুজ 0 হইলো। এগুলো আমরা সরল রেখা অধ্যায়ে পড়তে ভাজা করে ফেলছি। তুমি খালি যারা নতুন ভর্তি হইছো, সরল রেখা অধ্যায়টা কমপ্লিট করে তারপরে বৃত্ত শুরু করো, তাহলে তোমার কনফিডেন্সটা ভালো থাকবে। নাইলে তোমার কনফিডেন্স ড্রপ হয়ে যাবে যে আমি বুঝতেছি না। আসলে বুঝতেছো না, কারণ হচ্ছে তুমি সরল রেখা পড়ো নাই। এই জন্যে আশা করি সরল রেখা পড়ার পরে যখন এই বৃত্ত অধ্যায়টা পড়বা, তখন তোমার কাছে একদমই ইজি লাগবে। ঠিক আছে, ফাইন। চলো এরপরে
তাহলে আমরা এই জিনিসটা দেখলাম যে এই যে সমীকরণটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, এই সমীকরণটা দেখা মাত্রই আমরা বলে দিতে পারবো যে একটা বৃত্তের এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে a একক এবং কেন্দ্র হচ্ছে মূলবিন্দু। x অক্ষকে ছেদ করে প্লাস মাইনাস a, 0 বিন্দুতে, এই যে এইদিকে প্লাস a, 0, এদিকে মাইনাস a, 0, আর y অক্ষকে 0, প্লাস মাইনাস a, উপরের দিকে 0, a, নিচের দিকে 0, মাইনাস a, এই দুইটা বিন্দুতে। বিশ্বাস না হলে চলো একটু দেখে আসি। মনে করো এই যে x স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 49, এই বৃত্তটা এখানে 49 মানে কি 7 স্কয়ার, তার মানে a এর মান কত 7। দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 7 স্কয়ার। তাইলে কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, ব্যাসার্ধ 7 একক, কেন্দ্র মূলবিন্দু ব্যাসার্ধ 7 একক। x অক্ষকে ছেদ করবে প্লাস মাইনাস a, 0, প্লাস মাইনাস 7, 0, x অক্ষকে ছেদ করবে এই দুইটা বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করবে 0, প্লাস মাইনাস a, 0, প্লাস মাইনাস 7, এই দুইটা বিন্দুতে। বিশ্বাস না হলে তুমি দেখো, এই যে দেখো এই যে এই বিন্দুটা কি হবে, দেখো 5 আর 2 7, এই যে 5, এই যে 2 7, এটা 7, 0, x অক্ষের ছেদবিন্দু, এটা হবে মাইনাস 7, 0, এটা হবে 0, 7, এই বিন্দুটা হবে 0, মাইনাস 7। বুঝছো ঘটনা? এই যে এক একটা ঘর দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7, সব দিকে ব্যাসার্ধ তো 7 এককই থাকবে। ঠিক আছে, ওকে, ফাইন, খুবই ইজি জিনিস এগুলা খুবই ইজি জিনিস। চলো আমরা এরপরে যাই। আচ্ছা এখন আমাকে বলো, এই যে এখানে আমরা দেখলাম কেন্দ্র মূল বিন্দুতে, ভাই একটা বৃত্তের কেন্দ্র কি সবসময় মূল বিন্দুতে থাকবে এমন কোনো কথা আছে? একটা বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে থাকতেও পারে, নাও থাকতে পারে, অন্য আরেকটা বিন্দুতেও তো থাকতে পারে। তো খেয়াল করে দেখো, যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না হয়, এই যে ধরো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k, মূল বিন্দুতে না, এই যে এটা হচ্ছে মূল বিন্দু, লিখো টপিকটা লিখে চিত্রটা আঁকো, তারপর ডান কমেন্ট করো। টপিকটা লিখে চিত্রটা আঁকো, আমি দেখি বাংলাদেশের খেলার অবস্থা কি। টপিকটা লিখে চিত্রটা আঁকো, তারপর ডান কমেন্ট করো, পরে আমি বুঝাইতেছি। টপিকটা লিখে ডান কমেন্ট করো। ভাইয়া আমরা আগে যে ফরম্যাটটা দেখলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, ওই ফরম্যাটের কেন্দ্র অলওয়েজ মূল বিন্দুতে, ব্যাসার্ধ a পরিমাণ। তো একটা বৃত্তের কেন্দ্র তো সব সময় মূল বিন্দুতে হবে এরকম তো না, মূল বিন্দু ছাড়াও তো অন্য কোনো বিন্দুতে হইতে পারে। যেমন এখানে দেখো, ধরো এই বৃত্তের কেন্দ্র h, k, ওই যে বলা আছে, এবং ব্যাসার্ধ হচ্ছে a পরিমাণ। এই বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো একটা বিন্দু p, x, y, যে বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু, এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণটাই হবে বৃত্তের সমীকরণ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো, সিপি সমান a, ওই যে সরল রেখার দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র 3.1a, সিপি রুট ওভার অফ x মাইনাস h, বুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার। দেখো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র রুট ওভার অফ x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k, এই যে সিপি। দেখো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব অবশ্যই সেই বৃত্তের ব্যাসার্ধের সমান, সিপি সমান a। তাহলে এখন উভয় পক্ষকে স্কয়ার করে দাও, উভয় পক্ষকে স্কয়ার করে দিলে এই যে সমীকরণ চলে আসে, উভয় পক্ষকে স্কয়ার করে দিলে সমীকরণ চলে আসে। এই যে এটাই নির্ণেয় সমীকরণ, যেই সমীকরণের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে h, k, ইহাই নির্ণেয় সমীকরণ। যেই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে h, k এবং ব্যাসার্ধ a একক। এখন আমাকে বলো তো, আগের বৃত্তটা যখন কেন্দ্র ছিল মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত x অক্ষ আর y অক্ষকে ছেদ করবেই। দেখো এই যে x অক্ষকেও ছেদ করে, y অক্ষকেও ছেদ করে, তো আমরা x অক্ষের ছেদবিন্দু বাইর করছিলাম, y অক্ষের ছেদবিন্দু। বাট একটা বৃত্তের কেন্দ্র যদি h, k হয়, তুমি কি শিওরলি বলতে পারবা যে এটা x অক্ষকে বা y অক্ষকে ছেদ করবে কি করবে না? শিওরলি কি বলা সম্ভব বলো? এই যে আমি যে চিত্রটা আঁকাইছি, এখানে দেখো ছেদ করে নাই। আবার যদি একটা বৃত্ত এরকম হয়, তাইলে ছেদ করতেও পারে, বাট এটা আমি শিওরলি বলতে পারবো না। কেন্দ্র যখন মূল বিন্দুতে ছিল তখন আমি শিওরলি বলতে পারছিলাম যে x অক্ষকেও ছেদ করবে দুইটা বিন্দুতে, y অক্ষকেও ছেদ করবে দুইটা বিন্দুতে। বাট এখানে তো আমি শিওর না, ছেদ করতেও পারে নাও করতে পারে।
হইতে পারে এক্স অক্ষকে ছেদ করে ওয়াই অক্ষকে করে না, অথবা ওয়াই অক্ষকে ছেদ করে এক্স অক্ষকে করে না, অথবা দুইটা অক্ষকে ছেদ করে, অথবা কোনো অক্ষকেই ছেদ করে না। কাজে ওইটা আমরা আলটিমেটলি ডিরেক্ট এখান থেকে কোনো ডিসিশনে নিতে যাইতে পারবো না। ঠিক আছে, এখন আমাকে বলো তো, তোমাকে যদি বলে যে একটা বৃত্তের কেন্দ্র, ধরো ধরো একটা বৃত্তের কেন্দ্র 2,3, কেন্দ্র 2,3 এবং ব্যাসার্ধ 5 একক, সমীকরণ কি হবে? ব্যাসার্ধ 5 একক, সমীকরণ কি হবে? দেখি কে কে লিখতে পারে। একটা বৃত্তের কেন্দ্র যদি হয় h, কে এবং ব্যাসার্ধ যদি হয় ছোট হাতের এ পরিমাণ, ব্যাসার্ধকে তুমি ছোট হাতের এ ধরতে পারো, ছোট হাতের আর ধরতে পারো, এটা ধরলেই হলো। তাইলে সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান স্কোয়ার। তাহলে কি আসবে দেখো, সমীকরণটা হবে x মাইনাস এইচ, এইচ মানে হচ্ছে কেন্দ্রের ভুজ, x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার। শেষ, এই ব্যাসার্ধ স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25। বলো তো সবাই পারছো কিনা? সবার পারা উচিত। এটা সবাই পারছো কিনা বলো, সবাই করতে পারছো কিনা বলো। ভেরি গুড। আচ্ছা, তার মানে আমাকে যদি একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দেয় এবং ব্যাসার্ধ দিয়ে দেয়, মনে করো একটা বৃত্তের কেন্দ্র, ধরো কেন্দ্র -3,5 এবং ব্যাসার্ধ 5, ব্যাসার্ধ 7 একক, ব্যাসার্ধ কত একক? 7 একক। তাইলে সমীকরণটা কি হবে বলো তো দেখি। তাহলে সমীকরণটা কি হবে? কেন্দ্র হচ্ছে 3,-3,5, ব্যাসার্ধ হচ্ছে 7 একক। এক্স মাইনাসে সমীকরণ হবে এক্স মাইনাস মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে না? সূত্র হচ্ছে এক্স মাইনাস এইচ। এখানে এইচ মানে হচ্ছে -3, কে মানে হচ্ছে 5। তাহলে এক্স সূত্রে আছে মাইনাস, মাইনাসে 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 প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার মানে 7 স্কোয়ার। বলো তো এই জিনিসটা বুঝছো কিনা? এই জিনিসটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই ভাইয়া। আমাদের সূত্র হচ্ছে কেন্দ্র যদি হয় h, কে, সমীকরণ হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তো এখানে যদি কেন্দ্রের ভুজ কিংবা কোটি নেগেটিভ হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেই, এটা সবাই লিখবা, আরেকটা দুইটাই মাইনাস দেই। ধরো কেন্দ্র -2 -3, ব্যাসার্ধ 9 একক, ব্যাসার্ধ 9 একক। সবাই লিখো ব্যাসার্ধ 9 একক। তাইলে এটার সমীকরণ কি হবে? লিখো x মাইনাসে মাইনাসে +2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে +3 মাইনাসে মাইনাসে +3 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। বলো তো এই দুইটা সবাই পারছো কিনা? অবশ্যই পারা উচিত। এখন ভাইয়া এমসিকিউতে যখন এই ম্যাথগুলো আসে না, তখন উল্টা করে আসে। উল্টা করে মানে কি? দেখো আমি তোমাকে এতক্ষণ কি দেখাইছি, কেন্দ্র ব্যাসার্ধ লিখে দিছি, তোমাকে বলছি সমীকরণটা লিখতে। তো এমসিকিউতে কিভাবে আসে? উল্টাটা বেশি আসে, এভাবেও আসে। বাট এমসিকিউতে আসে কি, সমীকরণ দেওয়া থাকে, তোমাকে বলে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে। আচ্ছা আমাকে বলো, এই যে দেখো, যদি এইরকম সমীকরণটা থাকে, এইরকম সমীকরণ দিয়ে তোমাকে যদি বলে এই বৃত্তের কেন্দ্র কত হবে, এখানে হবে -3, এখানে হবে +5। কেন? কারণ আমাদের সূত্রে ছিল x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান স্কোয়ার। এই যে কেন্দ্রের ভুজ হচ্ছে এইচ, কোটি হচ্ছে কে, তো সূত্রে কিন্তু মাইনাস ছিল। তো এখানে যদি প্লাস থাকে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হইছে, তাহলে কেন্দ্রের ভুজ হবে -3 আর এখানে হবে +5। উল্টাটা দাঁড়াও আমি লিখি, দেখি কে কে পারে। আমাকে বলো তো দেখি, এই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? দেখি কে কে পারে। এমসিকিউতে এই যে এইভাবে আসবে, ধরো এনে দিলাম কত 36। দেখি এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? এই বৃত্তের, এই যে এমসিকিউতে এইগুলো আসবে, এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত? দেখি কয়জনে পারে, দেখি কে কে পারে। সবার পারা উচিত ভাইয়া। সমীকরণে কি ছিল? সমীকরণে ছিল x মাইনাস এইচ, এই দেখো এইচ এর মান 3। তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে 3, কমা ওয়াই মাইনাস কে, সূত্রে ছিল মাইনাস কে, এখানে আছে প্লাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হইছে, এখানে আসলে হবে -5। এবং ব্যাসার্ধ 36 মানে কি? 36 মানে হচ্ছে 6 স্কয়ার,
সূত্রটা ছিল x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে 36 মানে 6 স্কোয়ার। বলো তো সবাই পারছো কিনা, সবাই পারছো কিনা বলো। তার মানে এখন আমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে যদি বলে কেন্দ্র ব্যাসার্ধ বাইর করো, পারবা? মূল বিন্দুতে, কেন্দ্র মূল বিন্দুতেও হইতে পারে, অন্য যে কোনো বিন্দুতে হইতে পারে। যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে হয় সেই ক্ষেত্রে ভাইয়া এইচ এর মান 0 হয়, কে এর মান 0 হয়, কারণ মূল বিন্দুর ভুজ কোটি দুইটাই 0। তখন ডিরেক্ট এটা হয়ে যায় এক্স স্কোয়ার, এটা হয়ে যায় ওয়াই স্কোয়ার। তখন সমীকরণটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, যখন কেন্দ্র মূল বিন্দুতে। আর যখন মূল বিন্দুতে হবে না তখন এইভাবে। এখন আমাকে বলো, আমি একটু দেখাই আসি, চলো। মনে করো একটা সমীকরণ এক্স, আমাকে বলো এটা কেন্দ্র কি হবে? এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7। বলো আগে, বলো তোমরা আগে বলো এটার কেন্দ্র কত? ইকুয়ালস টু, আমি এখনো বসাইলাম না, আগে বলো, আগে বলো কেন্দ্র কত, পরে বসাইতেছি। আগে বলো কেন্দ্র কত। ধরো এনে বসাইলাম 100 দিলাম, ব্যাসার্ধ হবে 10। এই যে দেখো, তাহলে কেন্দ্র কত বলো, কেন্দ্র কত? -3 7। ভেরি গুড। এখানে আছে প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হইছে, তাহলে কেন্দ্রের ভুজ -3, আর এখানে মাইনাস আছে আগে থেকেই, ওয়াই মাইনাস কে, তার মানে কোটি হচ্ছে 7, তাহলে -3 7। বিশ্বাস না হলে চলো দেখি, -3 7 একটা বিন্দু, আমরা দেখো -3 7 -3, 7। এই যে দেখো এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র, এই যে দেখো এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -3 7। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 10 একক, এটা তো আমরা জানি। কেন্দ্র, কেন্দ্র -3 7 আর ব্যাসার্ধ 100। 100 মানে কত? 100 মানে 10 স্কয়ার, 10 একক। তুমি দেখো তো এখানে আসলে এই ব্যাসার্ধ 10 একক হয়েছে কিনা, গুনো। এই তোমরা ডটেড গুলা দেখতে পাচ্ছ, ওই যে এখান থেকে গুনো, আসলে 10 একক হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখছো, দেখা যায় আসলেই 10 একক। এই বুঝতে পেরেছো? কাজে এখন যদি এই টাইপের কোনো প্রশ্ন এমসিকিউ আসে যে তোমাকে একটা কি দিয়ে দিল, তোমাকে একটা সমীকরণ দিয়ে দিল, সমীকরণ থেকে বলল যে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত, তুমি কি আর ভুল করবা? আর ভুল করবা? ওকে, তাইলে আর ভুল করবা না। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের টপিকে যাই। ঠিক আছে, ওকে ফাইন। এখানে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখছিলাম, এগুলো একটু দ্রুত দেখে ফেলো, দ্রুত দেখো। এই যে কেন্দ্র দেওয়া ব্যাসার্ধ দেওয়া, সমীকরণ কি? কেন্দ্র দেওয়া ব্যাসার্ধ দেওয়া, এক্স মাইনাস এইচ, লিখো, লিখে আর একটু প্র্যাকটিস করে ফেলো। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 7, ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 7 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার 9 স্কোয়ার। দ্রুত একটু লিখে প্র্যাকটিস করে ফেলো। এক্স মাইনাস এইচ, কেন্দ্র দেওয়া এইচ কমা কে, ব্যাসার্ধ দেওয়া 9, তাহলে এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 7 হোল স্কোয়ার সমান 9 স্কোয়ার। ওকে ফাইন ফাইন ফাইন, লিখা হয়েছে। দ্রুত দ্রুত দ্রুত, শেষ। এগুলো জাস্ট প্র্যাকটিস করে। এখন এই যে সবগুলা দ্রুত করে ফেলো, দ্রুত করে ফেলো, লিখো, আমিও লিখে তোমরাও লিখো। দেখো সমীকরণটা দেখো আর উত্তর লিখো, সমীকরণটা দেখো আর উত্তর লিখো, দ্রুত সমীকরণটা দেখো আর উত্তর লিখো। দেখো সমীকরণ দেখো, কেন্দ্র, কেন্দ্র কত? 3 5, 3,5, এনে দুইটাই মাইনাস আছে। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, 36, 36 মানে 6 এর স্কোয়ার, ব্যাসার্ধ 6 একক, 36 মানে 6 স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ 6 একক। এখানে দুইটাই প্লাস, তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হইছে, তাহলে কেন্দ্রের ভুজ -4, কেন্দ্রের কোটি -9, তাহলে -4 -9। আর এখানে ব্যাসার্ধ কত হবে? 6 হবে ব্যাসার্ধ না? এটাকে কিভাবে লিখতে হবে? এস স্কয়ার, 6 মানে কি √6 হোল স্কয়ার, তাহলে ব্যাসার্ধ √6 একক, ভুল করা যাবে না ভাইয়া। সমীকরণে কিন্তু ডান পাশে কি ছিল? ব্যাসার্ধের উপরে স্কয়ার, তাহলে ব্যাসার্ধ কিন্তু 6 একক নয়, ব্যাসার্ধ 6 একক নয়, ব্যাসার্ধ হবে √6। কেন? কারণ √6 কে লেখা যায় √6 হোল স্কয়ার, তাহলে এই যে এস স্কয়ার, এর মান √6। এরপরে এখানে দেখো কেন্দ্র ভুজ হবে প্লাস, যেহেতু আছে মাইনাস হবে, -5 +3, কেন্দ্র -5, +3 এবং ব্যাসার্ধ 9 একক, শেষ।
এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আসলে কি আর ভুল হবে বলো? আসলে কি আর ভুল হবে? ভুল হবে না, খুবই সোজা, খুবই সহজ ব্যাপার স্যাপার। তো আমরা খেয়াল করে দেখো, আমরা যে দুইটা সমীকরণ শিখলাম, দুইটা সমীকরণ না, আসলে দুইটা মিলে একই সমীকরণ। দেখো এই দুইটা কিন্তু আলাদা সমীকরণ না। কেন্দ্র যখন মূল বিন্দুতে, তখন সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার। হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র মূল বিন্দু। আর যখন কেন্দ্র মূল বিন্দুতে নয়, অন্য কোনো বিন্দুতে হইতে পারে এইচ কমা কে, তখন সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার। তো এই দুইটা সমীকরণ তো আসলে একই সমীকরণ, কারণ কেন্দ্র যখন এইচ কমা কে, তখন সমীকরণ এইটা। কেন্দ্র যখন মূল বিন্দু, এইচ এর জায়গায় জিরো বসাও, ওয়াই এর জায়গায় কে এর জায়গায় যে কেন্দ্রের ভুজকটি, এইচ এর জায়গায় জিরো বসাও, কে এর জায়গায় জিরো বসাও, তাহলে আলটিমেটলি তুমি এই সমীকরণটাই পাবা। কাজে এই দুইটা আসলে সেম সমীকরণ, কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা এই সমীকরণ দিয়ে ম্যাথ করে ফেলি। বুঝতে পারছো? এখন আমরা বাইর করব বৃত্তের সাধারণ সমীকরণ। এই দুইটার কোনোটাকে এই বৃত্তের সাধারণ সমীকরণ বলা হয় না, এগুলোকে বলা হয় কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ। ধরো একটা বৃত্তের কেন্দ্র তুমি জানো, ব্যাসার্ধও তুমি জানো, তখন একটা সমীকরণ তুমি এই সূত্রগুলা দিয়ে বের করে ফেলতে পারো। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার। বাট বৃত্তের সাধারণ সমীকরণ এইটাকে বলে না। এই ফরম্যাটটা দেখো, এই যে এখন আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বের করব। দেখো, লিখো, একটা বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কমা কে এবং ব্যাসার্ধ যদি হয় এ পরিমাণ, তখন বৃত্তের সমীকরণটা আমরা শিখে আসছি কি, এইটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার। তো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সমীকরণটা থেকে বৃত্তের সাধারণ সমীকরণ বের করব। বৃত্তের সাধারণ সমীকরণটা আমরা বের করব। এতটুকু লেখা হইলে ডান কমেন্ট করো, আবার লিখো, টপিকের নাম দেও বৃত্তের সাধারণ সমীকরণ। তারপরে আমরা মাত্র যে সমীকরণটা শিখলাম, কেন্দ্র যদি হয় এইচ কমাকে, ব্যাসার্ধ যদি হয় এ পরিমাণ, সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, তাইলে এখন খেয়াল করে দেখো, আমরা এখান থেকে বৃত্তের সাধারণ সমীকরণ খুঁজে বের করব। সাধারণ সমীকরণ কিভাবে? এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দাও, এ স্কোয়ার মাইনাস 2ab 2hx প্লাস বি স্কোয়ার প্লাস এটাকেও স্কোয়ার করে দাও, এ স্কোয়ার মাইনাস 2ab 2ky প্লাস বি স্কোয়ার মানে কে স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। দেখো, আমি এই সমীকরণটা থেকে বৃত্তের সাধারণ সমীকরণ বের করব। স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করার পরে দেখো, এটাকে একটু সাজাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলাম, এই যে স্কোয়ার দুইটাকে আগে লিখলাম, তারপরে লিখলাম মাইনাস 2hx, এখানে মাইনাস 2ky, তারপরে যেগুলো ধ্রুবপদ, ধ্রুবপদ মানে যাদের মধ্যে এক্স এবং ওয়াই নাই, তারা হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদগুলোকে একসাথে করি, এইচ স্কোয়ার কে স্কোয়ার, আর এটাকে এই পাশে নিয়ে এসে পড়ি, মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। দেখো, এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এ স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে এসে পড়ি, মাইনাস হয়ে যাবে, ডান পাশে জিরো দিলাম। দেখো কি করলাম, সমীকরণটাকে, এই সমীকরণটাকে আমি স্কোয়ার করে দিলাম। এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, স্কোয়ারগুলোকে ভেঙে দিলাম, তারপরে সুন্দর করে সাজাইলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx, তারপর মাইনাস 2ky, তারপরে ধ্রুবক যেগুলা মানে যেই পদগুলাতে চলক নাই, এক্স এবং ওয়াই নাই, তাদেরকে বলে ধ্রুবপদ, তাদেরকে একসাথে রাখলাম। এখন আমি যদি এটাকে বৃত্তের সাধারণ সমীকরণ বলি, এটা হইল? তোমার কাছে মনে হচ্ছে না যে আগের সমীকরণটাই তো সুন্দর ছিল, শুধু শুধু এটাকে এইভাবে ভেঙে আরো অসুন্দর লাগতেছে না? আমরা সাধারণ সমীকরণ বের করব। সাধারণ সমীকরণ কি হয়? দেখতে সবচেয়ে সুন্দর, যেইটা দেখতে সবচেয়ে সুন্দর, বলতে সবচেয়ে শ্রুতি মধুর, সেটাকেই তো আমরা সাধারণ সমীকরণ বলি। যেমন সরল রেখার সাধারণ সমীকরণ কোনটা মনে আছে? সরল রেখার সাধারণ সমীকরণের ফরম্যাট বলে এটা, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো দেখতেই কত সুন্দর, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, লিখতেও সুন্দর। মনে করো 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়ালস টু 0। দেখো, এই যে বৃত্তের সরল রেখার সাধারণ সমীকরণ আমরা এটাকে বলি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তো আমরা যদি বৃত্তের সমীকরণ এটাকে রেখে এটাকে সাধারণ সমীকরণ বলি, দেখতে অসুন্দর লাগতেছে না? তোমারই তো দেখতে খারাপ লাগতেছে যে ভাই আগেরটাই তো ভালো ছিল, এইটাকে সাধারণ সমীকরণ বলার চাইতে তো এটাকে বলাই ভালো। তাহলে আমরা কি করব? এটাকে সুন্দর বানাবো। সাধারণ সমীকরণ হইতে হবে দেখতে সুন্দর, উচ্চারণ করতে শ্রুতি মধুর। তো আমরা কি করব? এটাকে সুন্দর বানাবো। সুন্দর করার জন্য আমরা একটু মেকআপ করব। কি মেকআপ করব? দেখো যে আমি বাম পাশে মেকআপ করতেছি,
কি করব মেকআপ? এই যে দেখো এখানে এইচ, আগে লিখো মেকআপটা, আগে কি করব লিখো, পরে আমি বুঝাইতেছি, আগে লিখো। ধরি ধরি এইচ ইকুয়ালস টু মাইনাস জি, দেখো এখানে মাইনাস আছে, এইচ ইকুয়ালস টু মাইনাস জি ধরলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানেও মাইনাস আছে, কে সমান মাইনাস এফ, কিছু বোঝা লাগবে না, আগে লিখো। এবং এবং এই যে দেখো এটাকে আমরা ধরলাম এটা ধ্রুবক, এটা পুরোটা তো ধ্রুবক রাশি, এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস এ স্কয়ার, পুরাটাই একটা ধ্রুবক। এই পুরা ধ্রুবকটাকে আমরা ধরলাম কি, পুরা ধ্রুবকটাকে আমরা ধরলাম সি, এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান সি। আমরা মেকআপ করতেছি, দেখো এইচ সমান আমরা মাইনাস জি ধরলাম, কে সমান আমরা মাইনাস এফ ধরলাম, এবং বাকি ধ্রুবক পদটা এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস এ স্কয়ারকে আমরা সি ধরলাম, যেহেতু পুরাটা একটা ধ্রুবক আমরা এটাকে ধ্রুবক সি ধরলাম। ফাইন, কেন ধরলাম এই কাজটা, কেন করলাম এই মেকআপটা, কেন করলাম? দেখো এই মেকআপটা করার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে সুন্দর বানানো, দেখতে সুন্দর বানানো। আমরা ইচ্ছা করে মেকআপ করে নিছি, তোমার এগুলা মুখস্থ রাখতে হবে না, এগুলা পরীক্ষায় মুখস্থ রাখা লাগবে না। কোনটা মুখস্থ রাখা লাগবে আমি বলতেছি। আগে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আমরা এইচ এর মান ধরছি মাইনাস জি। মাইনাস জি কেন ধরলাম? তুমি এখানে এইচ এর মান মাইনাস জি বসাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। একইভাবে তুমি কে এর মান এখানে মাইনাস এফ বসাও, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এফ। এবং এই যে পুরা রাশিটা এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস এ স্কয়ার, এই পুরাটাকে ধরছি আমরা সি ইকুয়ালস টু জিরো। দেখো এই যে এখন সমীকরণটা কত সুন্দর হয়ে গেছে, একবার বলে দেখো, সারে গামা পাদানিসার মতো লাগবে, মনে হবে যে একদম শ্রুতি মধুর। বলে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। কত সুন্দর, তুমি বলে দেখো, কথা বলার সময় একটা রিদম চলে আসবে। এইটাকে বলে বৃত্তের সাধারণ সমীকরণ, সুন্দর সমীকরণ, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এইখানে আমরা এই যে এই সমীকরণটাকে সুন্দর বানানোর জন্য মেকআপ করছি। কি মেকআপ করছি? এইচ কে ধরছি মাইনাস জি, কে কে ধরছি মাইনাস এফ, যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর পুরা ধ্রুবক রাশিটাকে আমরা সি ধরে ফেলছি। তো এখন তোমার মুখস্থ রাখা লাগবে এই সমীকরণটা, আর কিচ্ছু লাগবে না। এই সমীকরণটা তোমার মুখস্থ রাখা লাগবে, ম্যাথ করার সময় কাজে লাগবে। এটাকে বলে বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে কি বলে? বৃত্তের সাধারণ সমীকরণ। একটু মুখস্থ করে বলো, একবার দুইবার মুখে মুখে বললে মনে হয়ে যাবে। বৃত্তের সাধারণ সমীকরণ। এটার প্রমাণ কেমনে আসছে এটা পরীক্ষায় আসবে না। এই যে কিভাবে আসছে, কিভাবে আসছে এগুলা পরীক্ষায় আসবে না। আমি তোমাকে জানাই রাখলাম যে কিভাবে আমরা সাধারণ সমীকরণটাকে পাই। তুমি খালি এতটুকু জিনিস মনে রাখলেই হবে। বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাই আগে যে সমীকরণটা ছিল বলো, এই সমীকরণটা দেখেই আমি বলে দিতে পারতাম না যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে এবং ব্যাসার্ধ হচ্ছে এ পরিমাণ? বলতে পারতাম কিনা বলো? যে এই সমীকরণটা দেখা মাত্রই আমি বলতে পারতাম কেন্দ্র হচ্ছে এইচ কমা কে আর ব্যাসার্ধ হচ্ছে এ পরিমাণ। তো এই সমীকরণটা দেখা মাত্র কিভাবে বলবো কেন্দ্র ব্যাসার্ধ কত? খেয়াল করে দেখো, এই যে দেখো কেন্দ্র ছিল কত, আমরা তো এই সাধারণ সমীকরণটা এই কেন্দ্র ব্যাসার্ধের সমীকরণ থেকেই আনছি, আমরা তো আর আকাশ থেকে ধরে নিয়ে আসা পড়ি নাই। তো দেখো এই বৃত্তের কেন্দ্র কত? এইচ কমা কে। আর আমরা এই যে এই মেকআপ করার সময় এই সুন্দর সমীকরণটা আনার জন্য মেকআপ করার সময় এইচ কে ধরছি মাইনাস জি, কে কে ধরছি মাইনাস এফ। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে বলো তো? এই বৃত্তের কেন্দ্র কি হবে? এইচ এর জায়গায় বসবে, এই দেখো এইচ কমা কে, এইচ এর জায়গায় বসবে মাইনাস জি, কে এর জায়গায় বসবে মাইনাস এফ। বুঝতে পেরেছো তোমরা? এই যে মেকআপ করছিলাম, এইচ এর জায়গায় বসবে মাইনাস জি, অর্থাৎ কেন্দ্রের ভুজ হবে মাইনাস জি এবং কেন্দ্রের কোটি হবে মাইনাস এফ। আর ব্যাসার্ধ কত হবে বলো তো? ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে এই যে ছোটদের এ, মনে আছে? কেন্দ্র ছিল এইচ কমা কে। এই সাধারণ সমীকরণ আনার জন্য আমরা এইচ সমান ধরছি মাইনাস জি, তাহলে এইচ এর জায়গায় বসাও মাইনাস জি, কে এর জায়গায় বসাও মাইনাস এফ, তাহলে কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। আগে ছিল এইচ কমা কে, এখন হয়ে গেছে মাইনাস জি কমা মাইনাস এফ। আর ব্যাসার্ধ কোথায় পাবো? ব্যাসার্ধ ছিল কত? ব্যাসার্ধ ছিল ছোট হাতের এ। এই যে এখান থেকে এ বাইর করো, এই যে দেখো, এই যে এখান থেকে এ বাইর করো ব্যাসার্ধ।
ব্যাসার্ধ কি ছোট হাতের এ, তাহলে এখান থেকে লিখো এ স্কয়ার সমান, এ স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে এ স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। তাহলে এখান থেকে এ স্কয়ার সমান কি আসে, মান বসায় দাও, এইচ এর মান কত মাইনাস জি কে স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, জি স্কয়ার প্লাস কে এর মান কত, কে এর মান হচ্ছে মাইনাস এফ কে স্কয়ার করলে প্লাসই হয়ে যাবে মাইনাস সি। সুতরাং এ সমান রুট করে দাও, এ স্কয়ার সমান রুট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এইচ এর জায়গায় বসাইছি মাইনাস জি, স্কয়ার করলে প্লাস হয়ে গেছে, কে এর জায়গায় বসাইছি মাইনাস এফ, স্কয়ার করলে প্লাস হয়ে গেছে। তাহলে ব্যাসার্ধ সমান কি হবে দেখো, জি স্কয়ার রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি একক। এই যে বুঝতে পেরেছো, ব্যাসার্ধ কেন্দ্র এত এবং ব্যাসার্ধ কত, রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এখন তোমার মনে রাখা লাগবে এই তিনটা জিনিস, এইটা এইটা এইটা। আর কেমনে প্রমাণ করছি এইটা পরীক্ষায় আসবে না, এই সূত্রের প্রমাণ পরীক্ষায় আসবে না, তোমার পরীক্ষায় মনে রাখা লাগবে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি একক। শেষ। আমি তোমাকে একদম দেখাই দিলাম যে কিভাবে এই জিনিসটা আসে, কারণ তুমি যখন এই সুন্দর সুন্দর জিনিসের প্রমাণগুলা দেখে রাখবা, সুন্দর সুন্দর জিনিসের প্রমাণগুলা কিভাবে আসে দেখে রাখবা, তখন বৃত্তের ম্যাথ করার সময় তোমার নিজের কাছে একটা ভালো লাগবে যে না এই সমীকরণটা আমি ইউজ করতেছি, সমীকরণটা কিভাবে আসছে সেটাও আমি জানি। এবং বৃত্তের ম্যাথ করতে গিয়ে আমরা এই সমীকরণটা অনেক বেশি ব্যবহার করব, এই জন্য আমরা প্রমাণটা শিখে রাখলাম। তাহলে আমি আবার রিক্যাপ করতেছি, বৃত্তের কোন একটা বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কমা কে এবং ব্যাসার্ধ যদি হয় এ পরিমাণ, তাহলে সেই বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। তো এই সমীকরণটাকে আমরা মডিফাই করে মেকআপ করে সাধারণ সমীকরণ বানাইছি দেখতে সুন্দর, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এই সাধারণ সমীকরণের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ, এইচ এর মান এবং কে কে এর মান বসাই দিছি, তাহলে কেন্দ্রটা আগে ছিল এইচ কমা কে, এখন হয়ে যাবে মাইনাস জি কমা মাইনাস এফ। আর আগে এই যে দেখো এই যে ধ্রুবকটা সমান ধরছিলাম সি, এখানে ব্যাসার্ধ ছিল কি, ব্যাসার্ধ ছিল ছোট হাতের এ, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি এ এর মান বের করছি, এইচ এর জায়গায় বসাইছি মাইনাস জি, কে এর জায়গায় মাইনাস এফ, স্কয়ার করলেও মাইনাসগুলো প্লাসই থাকবে। এখান থেকে ব্যাসার্ধ আসছে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই মিউট করে রাখো, ওয়েব অ্যাপে কার মাইক্রোফোন অন হয়ে গেছে? ওকে ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন এই জিনিসগুলো মনে রাখা লাগবে যে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, কেন্দ্রের ভুজ মাইনাস জি, কোটি মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি একক। বলো তো মনে থাকবে কিনা, এই তিনটা জিনিস মনে থাকবে কিনা? সাধারণ সমীকরণ, আমার সাথে বলো, সাধারণ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস কোত্থেকে আসছে? কেউ যদি জিজ্ঞেস করে এখানে মাইনাস কেন আসলো, ওই যে মেকআপ করতে গিয়ে এই অসুন্দর জিনিসকে সুন্দর বানাইতে গিয়ে কেন্দ্রের ভুজ কোটি মাইনাস হয়ে গেছে, বুঝছো? এই অসুন্দর জিনিসকে আমরা যখন মেকআপ করতে গেছিলাম যে মাইনাস গুলাকে প্লাস বানাবো, কারণ সমীকরণের মধ্যে মাইনাস খারাপ দেখা যায়, সাধারণ সমীকরণ বলে কথা, তো এই জন্য আমরা এইচ সমান ধরছিলাম মাইনাস জি, কে সমান ধরছিলাম মাইনাস এফ, ওই মেকআপ করতে গিয়ে এখানে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আর ব্যাসার্ধ আসছে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ঠিক আছে, ওকে ফাইন ফাইন ফাইন। এরপরে আসো আমরা এখন আমরা দেখব যে বৃত্তের এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে বের করা যায়। আগের সমীকরণ যেটা ছিল এখানে তো এই ফরম্যাটে থাকলে আমরা দেখা মাত্রই বলে ফেলতে পারতাম, দেখা মাত্রই বলে ফেলতে পারতাম। আচ্ছা আমি নতুন করে লিখি, ওয়েট, দেখা মাত্রই বলে ফেলতে পারতাম যে কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, বাট এখন কিভাবে বলবো দেখো, এখন কিভাবে বলবো আমি আবার লিখতেছি, দেখো বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণটা কি?
এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এখন কথা হচ্ছে এই যে এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে মাইনাস, আমি এখানে লিখে রাখি, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এখন আমাকে বলো এই যে সমীকরণটা, এই সমীকরণটা দেখে ডিরেক্ট বৃত্তের কেন্দ্র কত এটা বলার বুদ্ধি কি? দেখো এই যে কেন্দ্রের ভুজ মাইনাস জি, বলো তো এখানে জি কোথায় আছে? জি আছে এক্স এর সহগে। দেখো ভাইয়া এক্স এর সহগ কত? 2g না? খেয়াল করে দেখো এই যে বৃত্তের কেন্দ্র, দেখো কেন্দ্রের ভুজ, আমার টার্গেট হচ্ছে কেন্দ্রের ভুজ বাইর করতে হবে এবং কেন্দ্রের কোটি বাইর করতে হবে। আমি লিখলাম কেন্দ্রের ভুজ। এই যে সমীকরণটা, ধরো তোমাকে প্রশ্নে একজন এই সমীকরণটা দিল, এই যে সাধারণ সমীকরণটা দিল, দিয়ে জিজ্ঞেস করলো এই বৃত্তের কেন্দ্র কত, তাহলে আমার কেন্দ্রের ভুজ বের করতে হবে এবং কেন্দ্রের কোটি বের করতে হবে। ওকে দেখো আগে আমি লিখি কেন্দ্রের ভুজ এবং কেন্দ্রের কোটি আমরা বের করতে চাই। কিভাবে বের করব? আমরা তো জানি কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস জি। ভাইয়া মাইনাস জি কেমনে পাবো? দেখো তো এই যে এক্স এর সহগ 2g, এই এক্স এর সহগ 2g কে যদি আমি -2 দিয়ে ভাগ করে দেই তাইলে কি আমরা কেন্দ্রের ভুজ পাওয়া যাব না? বলো, খুবই ইজি। আগে একটা জিনিস দেখো ভাই, আমার দরকার কি? আমার দরকার কেন্দ্রের ভুজ। আমরা তো জানি যে এই বৃত্তের কেন্দ্রের ভুজ মাইনাস জি, তাইলে সমীকরণ থেকে ডিরেক্ট মাইনাস জি কেমনে পাবো? এক্স এর সহগকে দেখো, এক্স এর সহগ কত? 2g। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করে দাও, 2 এ 2 এ কাটা, প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি না যে এটা মাইনাস জিরো মানে কি? এইভাবে লিখো 2g মানে এক্স এর সহগ, এইভাবে লিখে দেই, বাংলায় লিখে দেই এক্স এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ ডিভাইড বাই -2। অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে ডিরেক্ট তুমি কেন্দ্রের ভুজ পাবা। কথা সত্য। আবার চলো কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি কত? -f। ভাইয়া এফ কোথায় আছে? এফ আছে ওয়াই এর সহগ। দেখো এই যে ওয়াই এর সহগ, আগে বাইর করে দেখাই, ওয়াই এর সহগ 2f। তো ভাই 2f কে তুমি যদি -2 দিয়ে ভাগ করে দাও তাহলে 2 2 কাটা, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস, এই দেখো -f। তাহলে এটাকে আমি বাংলায় এভাবে লিখে দেই 2f মানে কি? ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ ডিভাইড বাই -2। অর্থাৎ এই যে সরল রেখার সাধারণ, সরল রেখা নয়, বৃত্ত, এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজ পাওয়া যাবে এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের কোটি পাওয়া যাবে। তার মানে এই সমীকরণ থেকে কেন্দ্র বাইর করা কি আরো সহজ হয়ে গেল না? হইল কি না? দেখো এই যে দেখো আমি একটা সমীকরণ লিখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 8x প্লাস 6y -3 বা -7, ধরো -7 ইকুয়ালস টু 0। এই যে বৃত্তটা, বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত বলো? এই বৃত্তের কেন্দ্র কত বলো? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, মনে মনে করে ফেলো। এক্স এর সহগ হচ্ছে 8, 8 কে -2 দিয়ে ভাগ, মনে মনে করো এই যে 8 কে -2 দিয়ে ভাগ করলে কত? -4 কমা। ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগ হচ্ছে 6, 6 কে -2 দিয়ে ভাগ করো, 6 কে -2 দিয়ে ভাগ করলে -3। বলো তো এটা সবাই বুঝছো কিনা? সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র বাইর করা বুঝছো কিনা? ভাই এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করবা, তাইলে পাবা কেন্দ্রের ভুজ। এই যে এক্স এর সহগ 8, 8 কে -2 দিয়ে ভাগ করলে প্লাসে মাইনাসে -4। তারপর ওয়াই এর সহগ 6, 6 কে তুমি -2 দিয়ে ভাগ করো, -3, -4, -3। একজন জিজ্ঞেস করছে -2 কোথা থেকে এলো? দেখো -2 কেন আনছি? আমি জানি কেন্দ্রের ভুজ কত? -g। এটা তো আমি জানি, এটা তো আমি দেখেই আসছি। এই যে আমি দেখতেই পাচ্ছি, জলজন্ত দেখতে পাচ্ছি কেন্দ্রের ভুজ কত? -g। এখন
এখান থেকে জি কোথায় আছে? জি আছে এক্স এর সহগ। বলো 2g কে কত দিয়ে ভাগ করলে মাইনাস জি হবে? এটা তো 6 7 এর, ওই 6 7 না 1 2 এর পড়া। দেখো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এখানে এক্স এর সহগ আছে 2g, 2g কে কত দিয়ে ভাগ করলে মাইনাস জি আসবে? উত্তর হচ্ছে -2। 2g কে -2 দিয়ে ভাগ করলেই তো মাইনাস জি আসবে। ঠিক একইভাবে ওয়াই এর সহগ 2f, 2f কে -2 দিয়ে ভাগ করলেই তো 2 এ 2 এ কাটা, প্লাসে মাইনাসে মাইনাস এফ আসবে। বুঝছো? বলো এতটুকু ক্লিয়ার হইছে কিনা বলো। আরেকটা উদাহরণ দেই, যদি তোমাকে বলে একটা বৃত্তের সমীকরণ এরকম x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 3 ইকুয়ালস টু 0, বলো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? এক্স এর সহগ -6, দেখো -6 কে -2 দিয়ে ভাগ, মাইনাসে মাইনাসে +3। ওয়াই এর সহগ 8, 8 কে -2 দিয়ে ভাগ করলে -4, মাইনাসে মাইনাসে ওটা হয়ে যাবে প্লাস, এটা -3, -4। সবাই বাইর করতে পারছো? মনে মনে বাইর করতে পারছো? দেখো আমি আবার বলি, এক্স এর সহগ কত? -6, -6 কে -2 দিয়ে ভাগ করো, -6, দেখো এক্স এর সহগ হচ্ছে -6, -6 কে -2 দিয়ে ভাগ, মাইনাসে মাইনাসে +3। আর ওয়াই এর সহগ হচ্ছে 8, 8 কে -2 দিয়ে ভাগ করো, 2 এ 8 এ কাটলে 4 আর চিহ্ন -4, শেষ। আচ্ছা এখন আমরা চলো ব্যাসার্ধগুলো বাইর করা শিখে ফেলি। ব্যাসার্ধ কি? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। চলো লিখি ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? সমান √, দেখো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আচ্ছা জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, এই দুটা স্কয়ার হবে। তো ভাই স্কয়ার হইলে এনে প্লাস নাকি মাইনাস ডাজেন্ট ম্যাটার, এগুলো কিন্তু মাইনাস জি মাইনাস এফ। তুমি যদি চিন্তা করো এটার মান হচ্ছে -g সমান -4, তাহলে জি এর মান 4, -f সমান -3, তাহলে f এর মান 3। বাট ওভাবে চিন্তা করার দরকারই নাই। তুমি এই যে দুইটা, একটাকে ধরো জি একটাকে এফ, স্কয়ার করলে তো প্লাসই হবে। এখানে মাইনাস আছে নাকি প্লাস আছে ডাজন্ট ম্যাটার, স্কয়ার করলে কি হবে? প্লাস হবে। তাহলে এই যে এটাকে স্কয়ার করে দাও, 4 কে স্কয়ার করলে 16, এটা প্লাস থাকলেও 16 হবে, মাইনাস থাকলেও 16 হবে, প্লাস -3 বা +3 যাই হোক না কেন, স্কয়ার করলে কত? 9। জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, এই দুইটাকে তুমি স্কয়ার করে দিবা। এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে দেখার দরকারই নাই, কারণ এই যে স্কয়ার করলে প্লাসই হবে। -c, সি এর মান কত? দেখো এখানে সি এর মান -7, এই দেখো সি এর জায়গায় কত আছে? দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, সি এর জায়গায় আছে -7, তাহলে এখানে আছে -7 c, আর সি এর মান হচ্ছে -7, মাইনাসে প্লাস হবে, মাইনাসে প্লাস, তাহলে কত হয়? 16 আর 9 25, 25 আর 7 হচ্ছে √32, শেষ। √32 এইভাবে রেখে দাও, অথবা √32 মানে 16 2 করে 32, 4√2 একক। বলো তো বুঝতে পেরেছো কিনা? আবার একইভাবে এখানে ব্যাসার্ধ বের করো। ব্যাসার্ধ √জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, এই যে এই দুইটাকে স্কয়ার করে দিবা। এখানে জি এর মান প্লাস নাকি মাইনাস ডাজেন্ট ম্যাটার, স্কয়ার করে দিলে দুইটাই প্লাস মানে পজিটিভ। তাহলে 3 কে স্কয়ার 9 প্লাস, এই -4 হোক বা +4 হোক যাই হোক না কেন, স্কয়ার করলে প্লাস। তাইলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, দেখো এখানে সি এর মান কিন্তু 3, তাহলে -3। ভালো মতো বুঝছো, এখানে সি এর মান ছিল -7, মাইনাসে সূত্রের মাইনাস, আর এখানে সি এর মান -7, মাইনাসে প্লাস হয়ে গেছিল। এখানে সি এর মান কিন্তু +3, তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এর মান হচ্ছে 3 বিয়োগ, তাহলে এখানে কত? 25 থেকে 3 গেলে কত? 22, তাহলে √22 একক। বলো তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? শেষ। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। খুবই চমৎকার, খুবই সুন্দর একটা জিনিস আমরা পড়লাম, খুবই চমৎকার। তার মানে আমরা দেখলাম যে ভাই যখন আমরা কোনো একটা সাধারণ সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র বের করব, তখন কেন্দ্রের ভুজ বের করার বুদ্ধি হচ্ছে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে আমরা কেন্দ্রের ভুজ পাবো। আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আমরা কেন্দ্রের কোটি পাবো।
তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে এই যে দেখো কেন্দ্র -4 -3, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -4, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -3 হয়। আর যখন ব্যাসার্ধ বাইর করব √g² প্লাস এফ স্কোয়ার, যেহেতু এরা স্কোয়ার আছে তো এটা প্লাস নাকি মাইনাস দেখার দরকারই নাই, স্কোয়ার করলে তো পজিটিভই হবে। এখানে +4 থাকলেও 16 হবে, -4 থাকলেও 16ই হবে। এই দুইটাকে স্কোয়ার করে দিবা, g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সি এর মান -7, -7 এসে প্লাস হয়ে গেছে। চলো আরেকটা করতে দিই, যেমন এই যে দেখো এখানে লেখা আছে, ওয়েট সবগুলো লেখা লাগবে না, আগে দেখো। এই যে দেখো বৃত্তের সাধারণ সমীকরণটা, এটা তো লিখছই, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। কেন্দ্রের ভুজ কেমনে বের করতে হয়? কেন্দ্রের ভুজ বের করার বুদ্ধি হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ। কেন্দ্রের কোটি কিভাবে বের করতে হয়? y এর সহগকে -2 দিয়ে ভাগ। এখন আমাকে এইগুলার উত্তর বলো দ্রুত, এখন আমাকে এইগুলার উত্তর বলো। দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণের কেন্দ্র ব্যাসার্ধ কত এবং এই সমীকরণের কেন্দ্র ব্যাসার্ধ কত, দেখো মনে মনে করে ফেলো কেন্দ্রটা। আচ্ছা আমি লিখে করে দিই, একদম লিখে করে দিই। দেখো খেয়াল করে দেখো, কেন্দ্রের ভুজ এক্স এর সহগ হচ্ছে 8, -2 দিয়ে ভাগ, এটা হচ্ছে কেন্দ্রের ভুজ। আমি একদম এই যে এভাবে লিখে দিই, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র কি হবে? দেখো 8 কে -2 দিয়ে ভাগ করলে -4, কমা 6 কে -2 দিয়ে ভাগ করলে -3। কেন্দ্র দেখো এই যে এক্স এর সহগ 8, 8 কে -2 দিয়ে ভাগ করলে -4, আর ওয়াই এর সহগ 6 কে -2 দিয়ে ভাগ করলে -3। তাহলে কেন্দ্র -4 -3। এবং ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ কেমনে লিখবো? ব্যাসার্ধ √g², এই যে এই দুইটা, একটাকে ধরো জি একটাকে এফ, তাহলে এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে ব্যাসার্ধ বের করার সময় দেখার দরকার নাই, স্কোয়ার করলে প্লাসই হয়ে যাবে। এই -4 বা 4 কে স্কোয়ার করলে 16, g² প্লাস f² -3 বা +3 যেটা থাক না কেন স্কোয়ার করলে 9, -c। দেখো এই যে কেন্দ্রের ভুজ এবং কোটিতে যারা থাকবে এদেরকেই তুমি স্কোয়ার করে দিবা, g² প্লাস f²। এটা প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। এরপরে -c এর মান কত? এখানে c এর মান কিন্তু 9, এই যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এর মান কিন্তু 9 হবে বিয়োগ, তো 9 কাটা, √16 মানে 4 একক, √16 মানে 4 একক। আর এইটার বেলায় বলো, কেন্দ্রের ভুজ x এর সহগ -6, -2 দিয়ে ভাগ, y এর সহগ 8, -2 দিয়ে ভাগ। দেখো x এর সহগকে -2 দিয়ে ভাগ, এখানে x এর সহগ -6, -6 কে -2 দিয়ে ভাগ। আর কেন্দ্রের কোটি কেমনে বের করবো? y এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে কত হবে? এটা মাইনাসে +3, মাইনাসে +3, এটা -4, তাহলে +3 -4, +3 -4। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে √g² প্লাস f², এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, g² প্লাস f², এটাকে স্কোয়ার করলে 9, এটাকে স্কোয়ার করলে 16, 9 যোগ 16 প্লাস মাইনাস যাই হোক না কেন স্কোয়ার করলে হবে, দুইটাকে স্কোয়ার করে যোগ, g² প্লাস f²। এরপরে c এর মান কত? এখানে c এর মান হচ্ছে 5, c এর মান কত? c এর মান হচ্ছে 5। তাহলে 25 থেকে 5 গেলে 20, √20, √20 মানে কত? √20 মানে 4 5 20, 2√5 একক। বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা? এই পর্যন্ত করার পরে সবাই বুঝতে পারছো কিনা বলো, শেষ। ওকে ফাইন, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আমরা অনেক কিছু পড়ে ফেলছি, চমৎকার জিনিস শিখে ফেলছি, আমরা চমৎকার জিনিস শিখে ফেলেছি। কোন একটা বৃত্তের সমীকরণ এখন দেওয়া মাত্রই আমরা কেন্দ্র ব্যাসার্ধ বাইর করে ফেলতে পারি, কোন একটা বৃত্তের সমীকরণ দেওয়া মাত্রই কেন্দ্র ব্যাসার্ধ বাইর করে ফেলতে পারি, মানে বৃত্তের অর্ধেক আমরা শিখে ফেলছি। সরল রেখা পড়া থাকতে হবে, সরল রেখা যাদের পড়া আছে তাদের কাছে বৃত্ত এত সহজ লাগবে বলার বাইরে, আর যাদের সরল রেখা পড়া নাই তাদের কাছে ঝাপসা লাগবে। এই যে আমি চশমা দিয়ে যেরকম ক্লিয়ার দেখি, সরল রেখা পড়া থাকলে তোমার বৃত্ত এরকম লাগবে, সরল রেখা হচ্ছে চশমা। আর যারা সরল রেখা পড়ে নাই তাদের কাছে মনে হবে এই যে চশমা খুলে ফেলছে, সব ঝাপসা, এই যেরকম ঝাপসা লাগবে।
তো বলো যাদের সরলরেখা পড়া আছে সহজ লাগতেছে না? খুবই খুবই মজা, না বুঝার কিছুই নাই। আর যাদের সরলরেখা পড়া নাই সরলরেখাটা একটু পড়ে নিও, কিছু জিনিস রিলেটেড আছে। হ্যাঁ, ওকে ফাইন। এখন চলো আমরা আরেকটা চমৎকার জিনিস দেখব। মনে করো যখন তোমাকে কেন্দ্র বের করতে বলে, ওয়েট, যখন এই যে দেখো এই যে বৃত্তের সাধারণ সমীকরণটা, এই সাধারণ সমীকরণ থেকে যখন কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলবে, মনে করো তোমাকে বললো কেন্দ্র বের করতে, তো কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। যখন কেন্দ্র বের করতে বলবে আমরা -2 দিয়ে ভাগ করি, তাই না? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করি, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করি। -2 দিয়ে কেন ভাগ করি? কারণ ওই যে আমার কেন্দ্রের ভুজ মাইনাস জি, কেন্দ্রের কোটি মাইনাস এফ, এই মাইনাস গুলো তো আনা লাগবে, এই জন্য -2 দিয়ে ভাগ করি। বাট ধরো একটা বৃত্তের সাধারণ সমীকরণ তোমাকে দিয়ে দিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ধরো প্রশ্নে এটা দিয়ে দিল, দিয়ে তোমার কাছে শুধু জি আর শুধু এফ এর মান চাইলো, এখন আর কেন্দ্র চাইলো না। ধরো প্রশ্নে কেন্দ্র বের করতে বলে নাই, প্রশ্নে বলছে জি এর মান এবং এফ এর মান বের করো, অর্থাৎ এই বৃত্তের জি এবং এফ বের করো, কেন্দ্র চাই নাই। বুঝছো ভালো মতো? এইবার কিন্তু কেন্দ্র বের করতে বলে নাই, বলছে এই বৃত্তের জি এফ বের করো। তাইলে এই বৃত্তের জি কেমনে বের করবো বলো? এক্স এর সহগকে শুধু 2 দিয়ে ভাগ, তাইলেই তো জি। অর্থাৎ জি মানে কি? এক্স এর সহগ ডিভাইড বাই 2। এখন তো আমার মাইনাস জি মাইনাস এফ দরকার না, যখন আমার কাছে কেন্দ্র জানতে চাইবে তখন -2 দিয়ে ভাগ করি, আর যখন বলবে শুধু জি শুধু এফ বের করো তখন কি আমার -2 দিয়ে ভাগ করার দরকার আছে? এক্স এর সহগ 2g কে 2 দিয়ে ভাগ করলেই জি হবে, ওয়াই এর সহগ 2f কে 2 দিয়ে ভাগ করলেই তো শুধু এফ হবে। তাহলে ওয়াই এর সহগ ডিভাইড বাই শুধু 2। বুঝছো? ওকে, যেমন মনে করো একটা সমীকরণ তোমার কাছে তোমাকে দিয়ে দিল, তোমাকে একটা সমীকরণ দিয়ে দিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x প্লাস 8y -9 ইকুয়ালস টু 0। তোমাকে এই বৃত্তের কেন্দ্র বের করতে বললো না, এমসিকিউতে আসলো, তোমাকে বললো এটার জি এর মান কত আর এফ এর মান কত। এই বৃত্তের জি এফ আছে না? এই বৃত্তের কি আছে? জি এবং এফ আছে। তোমাকে বললো এই বৃত্তের জি এফ বের করো, থাকতেই তো পারে কেন্দ্র, একটা বৃত্তের কেন্দ্রও আছে জি এফও আছে। তো কেন্দ্র বের করতে বললে -g - f, তখন -2 দিয়ে ভাগ। আর যখন শুধু জি আর শুধু এফ বের করতে বলবে তখন কি দিয়ে ভাগ? দেখো এই যে এক্স এর সহগ -6, এক্স এর সহগ কত এখানে? -6, -6 কে শুধু 2 দিয়ে ভাগ করব, তাহলে জি এর মান কত হবে? -3। আর এফ এর বেলায় ওয়াই এর সহগকে শুধু 2 দিয়ে ভাগ করব, এফ এর মান হবে শুধু 4। বলো তো বুঝছো কিনা? না বুঝার কিছু আছেই নে, এমসিকিউতে তো শুধু জি শুধু এফও চাইতে পারে। যদি বলে কেন্দ্র কত তাহলে -2 দিয়ে ভাগ, আর যখন শুধু জি শুধু এফ বের করতে বলবে তাইলে দেখো এই যে শুধু জি মানে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এখানে এক্স এর সহগ -6, -6 কে 2 দিয়ে ভাগ করলে জি এর মান -3। জি এর মান কত? জি এর মান -3। আর ওয়াই এর সহগ এখানে কত? 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত? 4। শেষ। এখন যদি তোমাকে বলে এই বৃত্তের কেন্দ্র কত, তাইলে হবে -g - f। এটাও দেখাই দেই। যদি এখন তোমাকে জিজ্ঞেস করে, মনে করো প্রথমে জিজ্ঞেস করলো জি কত, বললা -3, পরে জিজ্ঞেস করলো এফ কত, বললা 4। এখন যদি বলে কেন্দ্র কত, কেন্দ্র মানে কি? -g - f। তাহলে কেন্দ্র কত হবে? বিন্দুর বেলায়, এই বিন্দুর বেলায় কিন্তু ইকুয়ালস টু চিহ্ন দেয় না, বিন্দুর বেলায় যে 3টা দাগ মানে অভেদ চিহ্ন দেয়। তাহলে কেন্দ্র কি হবে? -g, জি এর মান -3, এখানে -g -a +3 -f, f এর মান 4 -4। বলো তো বুঝতে পেরেছো কিনা? না বোঝার মতো কিছু ছিল এখানে? আমাকে যদি ডিরেক্ট কেন্দ্র বের করতে বলে তখন আমি ডিরেক্ট -2 দিয়ে ভাগ করে দেব। আর যদি বলে আগে জি বাইর করে দেখাও, কোনো কারণে চাইতেই তো পারে, কত কিছু তো চাইতে পারে, এফ বাইর করে দেখাও, তখন শুধু 2 দিয়ে ভাগ করব। পরে যদি আবার বলে এখন কেন্দ্র কত, তাহলে বলবো -g - f। এই যে -g মানে -a +3 হয়ে যাবে, আর এফ মানে 4, তাহলে -f হবে -4। শেষ। খুবই চমৎকার জিনিস। এখন আমাকে বলো, আমরা কিছু সমীকরণ চিত্র দেখি, আমরা কিছু চিত্র দেখে আসি।
মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আগে বলবো এটা কেন্দ্র কত, পরে দেখবা সত্যি কিনা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0। বলো এই বৃত্তের কেন্দ্র কত, আগে দেখাবো না, চিত্র পরে দেখাবো, আগে বলো কেন্দ্র কত এবং ব্যাসার্ধ কত। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, -6 কে -2 দিয়ে ভাগ করলে 3, ওয়াই এর সহগ 2, 2 কে -2 দিয়ে ভাগ করলে -1, 3, -1, কেন্দ্র হওয়ার কথা 3, -1। এখন বলো এই বৃত্তের কেন্দ্র 3, -1, দেখে বলো এই বৃত্তের কেন্দ্র 3, -1 হবে কিনা। তুমি চিত্র দেখে কি মনে হচ্ছে, 3, -1, 3, -1, এই যে দেখো একদম কেন্দ্র মনে হচ্ছে। আর ব্যাসার্ধ কত একক, ব্যাসার্ধ কত, √, এটা স্কয়ার করে দাও, 3 কে স্কয়ার করলে 9, -1 কে স্কয়ার করলে +1, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার। যখন তোমাকে এই সূত্র বসাইতে বলবে কোনটা জি কোনটা এফ আলাদা করে চিন্তা করার দরকারই নাই, এই দুইটাকে স্কয়ার করে দিবা। 3 কে স্কয়ার করলে 9 প্লাস -1 কে স্কয়ার করলে প্লাস, এনাম প্লাস নাকি মাইনাস ডাজন্ট ম্যাটার, স্কয়ার করতেছি, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, সি এর মান -5, মাইনাসে +5, 10 √15। এই √15 মানে কত, 4 এর চাইতে একটু কম। √15 মানে হচ্ছে 4 এর চাইতে একটু কম। তুমি এখানে চিত্রটা দেখো, চিত্রটা দেখো, এই বৃত্তের ব্যাসার্ধ 4 এর চাইতে একটু কম হবে, 4 এর চাইতে, দেখো 4 এর চাইতে একটু কম, 4 এর চাইতে কি হবে, একটু কম হবে, এই যে একটু কম। দেখো আমি একদম দেখাই, এই যে এখান থেকে এটা কেন্দ্র, এখান থেকে এতটুকু 1 ঘর, এই যে 2 ঘর, এই যে 3 ঘর, এই যে 4 ঘরের চাইতে একটু কম। দেখো ব্যাসার্ধ 4 ঘরের চাইতে একটু কম, মানে √15। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো ভার্সিটি ভর্তি পরীক্ষার একটা এমসিকিউ দেখি। ভার্সিটি ভর্তি পরীক্ষায় এইরকম এমসিকিউ মাঝে মধ্যে দেয়, যে এই রকম ধরো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 9 ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত। তাহলে খুবই সোজা, এই বৃত্তের কেন্দ্র x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -1, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -2, তাহলে -1, -2। x এর সহগ হচ্ছে +2, +2 কে -2 দিয়ে ভাগ, x এর সহগ +2 কে -2 দিয়ে ভাগ করলে -1, y এর সহগ +4, +4 কে -2 দিয়ে ভাগ করলে -2, -1, -2। এই কথা সত্য হইছে, এটা হয় নাই, এইটা হয় নাই, হয় নাই। কেন হয় নাই বলো তো, কেন হয় নাই? এটা বৃত্তই হবে না, এটার বৃত্তই হবে না। কেন, ব্যাসার্ধ বের করো তো। একটা বৃত্ত হওয়ার জন্য শুধু কেন্দ্র হইলে তো হবে না, ব্যাসার্ধও লাগবে, রাইট? যদিও ব্যাসার্ধ শূন্য হইলে সেটাকে বিন্দু বৃত্ত বলে, সেটা অন্য ব্যাপার। এখানে বিন্দু বৃত্ত হবে না। ওয়েট, দেখো তুমি যদি এখানে ব্যাসার্ধ বাইর করো, বাইর করো আগে ব্যাসার্ধ বাইর করো, √of জি স্কয়ার -1 কে স্কয়ার করলে +1, এই দুইটাকে স্কয়ার করে দাও, এটাকে স্কয়ার করলে 1, এটাকে স্কয়ার করলে 4, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, সি এর মান কত, সি এর মান 9। তাইলে এই দেখো 1 + 5 -9 মানে কত, √ওভার এর মধ্যে -4। এই √ওভার এর মধ্যে নেগেটিভ সংখ্যা হইলে এটা কি বাস্তব মান পসিবল? কোন সংখ্যার, দেখো √ওভার এর নেগেটিভ সংখ্যাকে √ওভার করলে এটা কি বাস্তব মান আসবে? আসবে না। 5 - 9 মানে কত, -4। √ওভার অফ -4 যা অবাস্তব, যা অবাস্তব, এর কোনো বাস্তব মান নাই। তার মানে এই বৃত্ত বাস্তবে কি নয়, পসিবল নয়। তাহলে কেন্দ্র বলা যাবে না। কাজেই পরীক্ষায় যখন এমসিকিউতে আসবে, তুমি যদি অপশনে দেখো কোনোটিই নয়, এই অপশনটা আছে, তখন চেক করবা ব্যাসার্ধ বাইর করা যায় কিনা। ব্যাসার্ধটা পজিটিভ মানে √ওভার মধ্যে পজিটিভ সংখ্যা মানে বাস্তব সংখ্যা আসে কিনা, বুঝছো? কাজেই যখন তুমি কেন্দ্র বাইর করতে যাবা এই জিনিসটা চেক রাখবা। যখন এখানে পজিটিভ কিছু থাকবে, দেখো সূত্রটা কি, ব্যাসার্ধের সূত্র হচ্ছে √of জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি।
তো সি যখন বিয়োগ হবে, এখানে যখন বিয়োগ হবে, তো এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে কিন্তু নেগেটিভ চলে আসতে পারে। আর যদি এখানে মাইনাস থাকে তখন আর কোনো সমস্যাই নাই। মনে করো এখানে +9 না থেকে যদি -9 থাকতো তাইলে কোনো ঝামেলাই ছিল না, তাইলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। বুঝছো ঘটনা? আশা করি বুঝতে পারছো। চলো এটা একটু চিত্রটা দেখি। x² + y² + 2x + 4y + 9, x² + y² + 2x + 2x + 4y + 4y -9 = 0। সরি, +9 ছিল তো, +9 = 0। দেখো বৃত্ত কই? এই বৃত্ত কই বলো? এই বৃত্ত কই? কল্পনাতে বৃত্ত নাই, বৃত্ত নাই। এই যে দেখো +9 দিছি, x² + y² + 2x + 4y + 9। দেখো এই বৃত্ত নাই, বৃত্ত নাই। কিন্তু তুমি যদি এখানে -9 দেও তাইলে বৃত্ত আসবে। এই দেখো -9, এই দেখো এইবার বৃত্ত আসছে। কেন? কারণ মাইনাস যদি থাকে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। মনে করো এইবার কত হবে? √(g²). এখানে কেন্দ্র কত ছিল? কেন্দ্র আসছিল -1 -2। তাহলে এটাকে স্কয়ার করলে 1, এটাকে স্কয়ার করলে 2 কে করলে 4, আর -c, এখানে c এর মান -9, মাইনাসে মাইনাস হবে প্লাস। তাহলে √9 10 আর 1 14 একক। কাজেই যদি তুমি কোনো বৃত্তে দেখো ধ্রুবকটা নেগেটিভ, তাইলে এখানে কোনো চিন্তার কারণই নাই। ধ্রুবকটা যদি নেগেটিভ হয়, যা খুশি তা হোক, এখানে এই ধ্রুবকটা মানে সি, ছোট হাতের সি যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে। ধ্রুবকটা নেগেটিভ হইলে মাইনাসে মাইনাসে প্লাস, তখন বৃত্ত অবশ্যই আসবে, তখন অবাস্তব হওয়ার সম্ভাবনা নাই। বাট যদি দেখো এখানে ধ্রুবকটা পজিটিভ আছে, তখন কিন্তু এটা বিয়োগ হবে। তখন খেয়াল রাখতে হবে এই যে এইখানের চাইতে এটা যদি বড় হয়, 4 আর 1 5, 5 থেকে বড় সংখ্যা বিয়োগ করলে কিন্তু √এর মধ্যে নেগেটিভ সংখ্যা চলে আসবে, যেটা অবাস্তব। আচ্ছা আমাকে বলো তো, আমি যদি এখন এখানে +9 এর জায়গায় +1 দেই তাইলে হবে না? +9 এর জায়গায় যদি +1 দেই তাইলে কিন্তু হবে। দেখো তখন কিন্তু হবে। কেন? তখন এই যে হবে 1 বিয়োগ যাবে। এই যে দেখো এখানে 9 বিয়োগ যাচ্ছিল, 4 আর 1 যোগ করলে হয় 5, 4 আর 1 যোগ করলে হয় 5। তো 5 থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে কিন্তু সমস্যা নেই। তুমি যদি এখানে 1 দেও তাইলেও বৃত্ত আসবে, যদি 2 দেও তাইলেও বৃত্ত আসবে, যদি 3 দেও, দেখো 3 দিলে ঝামেলা হয়ে গেছে। কই 3, এই সরি এটা কি করছি, এটা কি বসাইছি, এটা তো 3 হইছে না। ওয়েট, +3 দিলেও তো ঝামেলা হবে না, 3 দিলেও তো ছোট থাকবে। হ্যাঁ এই যে দেখো 3 দিলেও কিন্তু বৃত্ত আসবে, অনেক ছোট, বৃত্তের সাইজ হয়ে গেছে অনেক ছোট, কিন্তু বৃত্ত কিন্তু আসবে। কাজে যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে, এই যে 4 আর 1 5, 5 থেকে যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কি থাকবে? বৃত্ত আসবে। দাঁড়াও আরেকবার দেখি। এখানে মনে করো যে তুমি এই যে 4 আর 1 5, 5 থেকে বড় 3 বিয়োগ করলে আসবে √2, অনেক ছোট হবে বাট আসবে। যদি 4 দেও তাইলেও আসবে, দেখো 4 দিলেও আসবে। আচ্ছা যদি 5 দেই তাইলে কি হবে বলো তো? ধরো এখানে 5 দিলাম, সি এর মান দিলাম 5, তাহলে 5 - 5, 9 এর জায়গায় যদি 5 হয়, 4 আর 1 যোগ করলে 5, 5 থেকে 5 বিয়োগ করলে কত? 0, তখন ব্যাসার্ধ 0 হবে। দেখো মনে করো ওয়েট, ধরো এখানে আমি দিলাম 4 এর জায়গায় 5, এই দেখো 4 এর জায়গায় কি দিলাম? 5, তাইলে বৃত্ত কেমন হবে? এই যে এখানে 9 এর জায়গায় যদি 5 হয়, তাহলে 4 আর 1 যোগ করলে 5, এখানে হবে 5 - 5 মানে 0, মানে ব্যাসার্ধ কত? 0। তখন ব্যাসার্ধ কি হয়ে যাবে? 0। আর ব্যাসার্ধ যদি 0 হয়ে যায় তখন কি আমরা বৃত্ত পাবো? এখানে আসলে দেখাবে না, এটা কেন্দ্র কত ছিল? কেন্দ্র ছিল -1 - 2। এখানে আসলে বিন্দু বৃত্ত এভাবে দেখাবে না, -1 - 2, এখানে বিন্দু বৃত্ত এভাবে দেখাবে না, বাট আসলে এটাকে বৃত্ত বলা যাবে। লেখো, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয়, কই আছে এটা? এই যে এখানেই আছে, দেখো এই যে এটাকে আসলে বিন্দু বৃত্ত বলে। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয়, এটা কোত্থেকে আসছে নে যাইতেছে না। হ্যাঁ, কোন বৃত্তের ব্যাসার্ধ 0 হলে সেই বৃত্তকে বলে বিন্দু বৃত্ত। লিখো আগে, এটা এমসিকিউতে আসতে পারে। আমরা একটু আগে কি দেখে আসলাম? আমরা একটু আগে দেখে আসলাম যে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি √এর মধ্যে নেগেটিভ কিছু আসে, মানে এটা বাস্তব সংখ্যা নয়। কোনো বাস্তব সংখ্যা যদি নেগেটিভ সংখ্যার
রুট ওভার করলে সেটা কখনোই বাস্তব সংখ্যা হইতে পারে না। কাজেই এটা অবাস্তব, এই বৃত্ত সম্ভব না। কাজেই কেন্দ্র যদি বাইর করতে বলে বলবা যে এটা কেন্দ্র পসিবল নয়, কারণ এটা বৃত্তই হয় না। উত্তরে যদি এমসিকিউতে আসে উত্তর হবে কোনোটিই নয়, অপশনে তখন কোনোটিই নয় থাকবে। আর কোন বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্য হয় সেই বৃত্তকে বলে বিন্দু বৃত্ত। যেমন মনে করো একটা বৃত্তের মূলবিন্দু, কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, ধরো একটা বৃত্তের কেন্দ্র মূলবিন্দু 0,0 এবং ব্যাসার্ধ 0 একক। ব্যাসার্ধ কত একক? 0 একক। তাইলে সমীকরণ কিরকম হবে? সমীকরণ কিরকম হবে? সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কি 0। দেখো কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় সমীকরণ হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। তো ব্যাসার্ধকে স্কয়ার করলে কি হবে? 0 হইতে হবে। তো এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, ব্যাসার্ধ 0। এই বৃত্তের চিত্র কেমন হবে? এই বৃত্তের চিত্র হবে আসলে একটা বিন্দু। মনে করো তুমি একটা বৃত্তের কেন্দ্র নিলা মূল বিন্দু, এই যে x অক্ষ, এই যে y অক্ষ। একটা বৃত্তের কেন্দ্র নিলাম মূল বিন্দু এবং এই মূল বিন্দুকে মানে কেন্দ্রকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকাইলা যার কোনো ব্যাসার্ধই নাই। তার মানে কি এই বিন্দুটাই সে নিজে বৃত্ত। ব্যাসার্ধ যেহেতু নাই, মনে করো ব্যাসার্ধ যখন থাকে a একক, ছোট হাতের a পরিমাণ, তখন এই যে বৃত্তটা হয় এরকম। বাট ব্যাসার্ধ যখন 0 তখন সেই বিন্দুটা নিজেই বৃত্ত। প্রত্যেকটা বিন্দুকে একটা বৃত্ত চিন্তা করা যায়, বুঝতে পারছো ঘটনা? প্রত্যেকটা বিন্দুকে একটা বৃত্ত চিন্তা করা যায়, যে বৃত্তের কেন্দ্র সে নিজেই এবং ব্যাসার্ধ 0। তাই বুঝছো নাকি? এই যে মনে করো এটা মূল বিন্দু 0,0, তাহলে এই বিন্দুতে একটা বৃত্ত আছে, যেই বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ কেন্দ্র সে নিজেই এবং ব্যাসার্ধ নাই। ব্যাসার্ধ নাই মানে সে নিজেই নিজের বৃত্ত, তার দূরে যাওয়ার সুযোগ নাই। ব্যাসার্ধ যদি 3 একক হয় সে 3 একক দূরে গিয়ে ঘুরতে পারবে। ব্যাসার্ধ যদি 5 একক হয় 5 একক দূরে গিয়ে ঘুরতে পারবে। আর ব্যাসার্ধ যদি 0 হয় ঘুরার জায়গা নাই। তাহলে কেন্দ্র দেখো, এখন তোমাকে যদি কেউ বলে x স্কয়ার x প্লাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, এই বৃত্তটা দেখতে কেমন বলো? কি বলবা? এই যে বৃত্তটা, এই বৃত্তটা কেমন বৃত্ত? দেখো ব্যাসার্ধ কিন্তু 0। এই বৃত্তটা একটা বিন্দু বৃত্ত, ব্যাসার্ধ 0 হইলেই সেটাকে বলে দিবা বিন্দু বৃত্ত, মানে ব্যাসার্ধ 0। যার কেন্দ্র, এটা একটা বিন্দু বৃত্ত যার কেন্দ্র কত? এখানে প্লাস আছে x মাইনাস h হোল স্কয়ার, মনে আছে এই ফরম্যাটটা? x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। এখানে ব্যাসার্ধ নাই মানে 0, তাহলে এখানে হবে -5। মাইনাসে মাইনাসে প্লাস হয়েছিল, মনে আছে সূত্রটা? তাহলে -5 এখানে +7। বলো তো বুঝতে পারছো কিনা? -5, +7। এই যে এটা একটা বিন্দু বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে -5, 7। অর্থাৎ এই বিন্দুটাই তার কেন্দ্র এবং এই বিন্দুটা নিজেই একটা বৃত্ত, তার কোনো ব্যাসার্ধ নাই। যেমন এই যে সমীকরণটা একটু আগে লিখছিলাম, এই যে এই সমীকরণটা, এই সমীকরণে যদি 9 এর জায়গায় কত লিখি? 5 লিখি। 9 এর জায়গায় যদি 5 লিখি তাহলে এটা কেমন বৃত্ত হবে বলো? এই যে 9 এর জায়গায়, তখন কি এটা অবাস্তব হবে না? 9 এর জায়গায় যদি আমরা 5 লিখি তাহলে কেন্দ্র -1 -2 এবং ব্যাসার্ধ 9 এর জায়গায় 5। 9 এর জায়গায় কত বসাও? 9 এর জায়গায় বসাও 5, তাহলে ব্যাসার্ধ কত? 0। সুতরাং এটা কেমন বৃত্ত? বিন্দু বৃত্ত। ব্যাসার্ধ যদি 0 হয়ে যায় সেই বৃত্তকে আমরা কি বলবো? বিন্দু বৃত্ত, যার কেন্দ্র -1 -2। এইবার কিন্তু কেন্দ্র থাকবে। এখন তোমাকে যদি কেউ এমসিকিউতে দিয়ে বলে এই বৃত্তের কেন্দ্র কত, অবশ্যই উত্তর হবে -1 -2, কারণ এর ব্যাসার্ধ 0, মানে সে একটা বিন্দু বৃত্ত যার কেন্দ্র সে নিজেই কেন্দ্র, নিজেই বৃত্ত, ব্যাসার্ধ নাই, দূরে যাওয়ার জায়গা নাই, ঘুরতে যাওয়ার জায়গা নাই, নিজেই নিজের মধ্যে ঘুরতেছে বলা যায়। বুঝছো ঘটনা? শেষ। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে আরো একটা চমৎকার জিনিস আছে। এই যে দেখো আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা পড়লাম, দেখো বৃত্তের সাধারণ সমীকরণ থেকে যখন আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করব, বৃত্তের সাধারণ সমীকরণটা অবশ্যই এই ফরম্যাটে থাকতে হবে। কোন ফরম্যাট? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0।
অর্থাৎ এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত, উত্তর হচ্ছে 1। ওয়াই স্কোয়ারের সহগ কত, উত্তর হচ্ছে 1। এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ কত 1। আচ্ছা এখন তোমাকে মনে করো কেউ এই যে এই প্রশ্নটা দিল, সমীকরণটা লিখো, এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো, তো ডিরেক্ট কি এখান থেকে বের করা যাবে? আগেই -2 দিয়ে ভাগ করা শুরু করো না, আগে দেখবা এতক্ষণ ধরে আমরা যে ম্যাথগুলা করতেছিলাম সবগুলা সাধারণ সমীকরণের ফরম্যাটেই ছিল, বাট এইখানে দেখো এক্স স্কোয়ারের সামনে আছে 2, ওয়াই স্কোয়ারের সামনে 2, কাজে কেউ যদি ডিরেক্ট, অনেকে এই ভুলটা করবে, কি করবে, 8কে -2 দিয়ে ভাগ করলে -4, -6কে -2 দিয়ে ভাগ করলে 3, অনেকে বলবে কেন্দ্র -4,3, না কেন্দ্র -4,3 হবে না। কেন হবে না? এই যে তুমি এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করতেছো, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করতেছো, এই সূত্রটা কোন সমীকরণের জন্য প্রযোজ্য? এই যে এই সমীকরণের জন্য প্রযোজ্য, এই যে এই সাধারণ সমীকরণের জন্য প্রযোজ্য। তাহলে আগে প্রশ্নে যেই সমীকরণটা দিছে এই সমীকরণটাকে সাধারণ সমীকরণের ফরম্যাট বানাইতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 বানাইতে হবে আগে। তাহলে কি করতে হবে? আগে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এই কাজটা যদি কেউ করে না নেয় তার ম্যাথ কিন্তু ভুল হবে। দেখো 2 দিয়ে ভাগ করলাম, পুরা সমীকরণটাকে কি করে দিলাম? 2 দিয়ে ভাগ করে দিলাম। এই দেখো 2 দিয়ে ভাগ করে দিলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হয়ে যাবে? 1। এইবার তুমি কেন্দ্র বাইর করে ফেলো। তাহলে এইবার কেন্দ্র কি হবে? এইবার কেন্দ্র হবে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, কমা ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। দেখো তাইলে এই যে এক্স এর সহগ হচ্ছে 4, 4 কে -2 দিয়ে ভাগ করলে কত? -2। আর ওয়াই এর সহগ -3, -3 কে -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে +3/2, শেষ। -2, 3/2। এখন যদি কেউ ব্যাসার্ধ বাইর করতে বলে, এই দেখো ব্যাসার্ধ কি হবে? √g²। এই যে কেন্দ্রের ভুজ এবং কোটি এই দুইটার স্কয়ার করে দিবা, -2 স্কয়ার করলে +4। এনে মাইনাস আছে নাকি প্লাস আছে দেখার দরকার নাই, তুমি √g² + f² এই দুইটা ডিরেক্ট কেন্দ্রের ভুজ কোটি যা আছে স্কয়ার করে দাও। প্লাস নাকি মাইনাস ডাজন্ট ম্যাটার, স্কয়ার করলে এই যে স্কয়ার করলে তো প্লাসই হবে, √g² + f² - c। তাহলে 2 কে স্কয়ার করলে 4 বা -2 যাই হোক না কেন, এটাকে স্কয়ার করলে 9/4, 9/4 - c, c এর মান কত? দেখো এখানে c এর মান কত? c এর মান কত? 9। c এর মান কিন্তু 9, খেয়াল করে দেখো c এর মান 9। এই এটা কি বাস্তব আসবে? এই সরি 9 না তো, এই কি করতেছি এখান থেকে কেন? আয় হাই রে, বসাইতে হবে তো এখান থেকে, এখনই তো সর্বনাশ করে বলছিলাম। 9 বসাইলে তো অবাস্তব চলে আসবে। এই তোমাদেরকে বলতেছি যে এই ভুল কইরো না, সেই ভুল আমি নিজে করে ফেলছি। সি তো বসবে, এই যে সি হচ্ছে এইটা, x² + y² + 2gx + 2fy + c। এই যে সি এর মান কত? 9/2। এইবার বলো কত আসছে? এটা কত আসছে বলো? এটা কত আসছে এবার? √7/2। এই সবার আসছে √7/2, √7/2 এত একক, শেষ। √7/2 একক। বলো এইবার আর ভুল করবা? চলো বিশ্বাস না হলে দেখি, বিশ্বাস না হলে চলো দেখি কেন্দ্রটা আসলে এটা আসে কিনা। 2x² + 2y² + 8x - 6y + 9। দেখো 2x² + 2y² + 6x + 8x। দেখো 2x² + 2y² + 8x + 6y - 6y + 9 = 0। দেখো মিলছে না? 2x² + 2y² + 8x - 6y + 9 + 8x - 6y + 9। এই যে দেখো কেন্দ্র খেয়াল করে দেখো কেন্দ্র কত আসছিল আমাদের? আমাদের কেন্দ্র কত আসছিল? -2, 3/2 মানে -2, 1.5, 3/2 মানে 1.5, -2, 1.5, -2, -2, 1.5 বা 3/2 এভাবে বসাইতে পারো, 3/2। এই যে দেখো ব্র্যাকেট ক্লোজ করে লেভেল করে দিই। দেখো এই যে একদম ঠিক মিডল পয়েন্ট। দেখে বিশ্বাস হচ্ছে? বলো দেখে বিশ্বাস হচ্ছে? এটাই কিন্তু কেন্দ্র। কাজেই কেউ যদি 2 দিয়ে ভাগ না করে
ডিরেক্ট এই সমীকরণ থেকে কেন্দ্র বের করে ফেলতো তারটা কিন্তু হইতো, কিন্তু ভুল হইতো। তারটা যে হবে না তা না, তারটাও হবে কিন্তু ভুল হবে। এখন তোমরা কি ভুল করবা বলো? বলো এই বৃত্তের কেন্দ্র কত? 3x স্কয়ার প্লাস 3y² প্লাস 6x মাইনাস 9y মাইনাস 7 ইকুয়ালস টু 0। কেন্দ্র কত? ব্যাসার্ধ লাগবে না, শুধু কেন্দ্র বলো। ব্যাসার্ধ লাগবে না, শুধু কেন্দ্র বাইর করে বলো। কেন্দ্র বাইর করে বলো কত। আগে কি করতে হবে? সাধারণ ফরম্যাট বানাইতে হবে। অর্থাৎ x স্কয়ারের সহগ হবে 3, y স্কয়ারের সহগ হবে 3, সরি x স্কয়ারের সহগ 3, y স্কয়ারের সহগ 3। আগে 1 বানাইতে হবে। প্রথমে x স্কয়ারের সহগ 1 বানাইতে হবে, y স্কয়ারের সহগ 1 বানাইতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে আগে ভাগ করে নাও। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3 দুগুণে 6x মাইনাস 3 3 9 মাইনাস 7/3 ইকুয়ালস টু 0। 3 দিয়ে সমীকরণটাকে ভাগ করলাম। সুতরাং কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে x এর সহগকে -2 দিয়ে ভাগ, x এর সহগ হচ্ছে 2, 2 কে -2 দিয়ে ভাগ, কমা y এর সহগ হচ্ছে -3, -3 কে -2 দিয়ে ভাগ। তাহলে এটা কত হবে? -1, কমা মাইনাসে মাইনাসে প্লাস 3/2, মাইনাসে মাইনাসে প্লাস 3/2। বলো তো সবাই বুঝছো কিনা? -1, 3/2 শেষ। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই যে আপনি করতেছেন, এখানেও x স্কয়ারের সামনে সহগ ছিল 2, y স্কয়ারের সামনেও সহগ ছিল 2, তাহলে পুরো সমীকরণকে আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন। ভালো কথা। এখানেও x স্কয়ারের সামনে সহগ 3, এখানে y স্কয়ারের সামনে সহগ 3, পুরো সমীকরণকে আপনি 3 দিয়ে ভাগ করে দিবেন। ভালো কথা, সাধারণ সমীকরণ চলে আসছে। আচ্ছা ভাই, এদের সহগ যদি সমান না হয় তখন কি করবেন? ধরো এখানে সহগ x স্কয়ারের সহগ 2, এখানেও 2, এখানে 3, এখানেও 3। বলো তো কি হবে? যদি x স্কয়ার এবং y স্কয়ার সমান না হয় তখন আপনি কি দিয়ে কেমনে ভাগ করবেন? ভাইয়া তখন এটা বৃত্তের সমীকরণই হবে না। বৃত্তের সমীকরণ হওয়ার প্রথম শর্ত আমরা এখনই দেখব। বৃত্তের সমীকরণ হওয়ার প্রথম শর্ত হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সেম হইতে হবে। এটা অবশ্যই সেম থাকবে, তোমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না। যদি সহগ দুইটা সমান না হয় এটা বৃত্তের সমীকরণই হবে না। চলো আমরা প্রমাণ দেখি। আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। মনে করো এখানে 2 এর জায়গায় 3 বসায় দিই, 2 এর জায়গায় 3 বসায় দিই, এটা বৃত্ত হইছে? এটা কিন্তু বৃত্ত না, এটা উপবৃত্ত। এটা ডিম হয়ে গেছে, কেউ আবার ভাইবো না এটা বৃত্ত। এটা কিন্তু বৃত্ত না, এটা উপবৃত্ত হয়ে গেছে। দাঁড়াও আরো বাড়াই দিই, আরো বাড়াই দিই, তাহলে তুমি দেখতে বুঝতে পারবা। মনে করো এটা দিলাম 9, এই যে দেখো, এই কই এটা বেশি ছোট হয়ে গেছে মনে হয়, এটা মনে হয় অধিবৃত্ত অথবা কিছু হয়ে গেছে। আচ্ছা ওয়েট, এটা বেশি, এটা মনে হয় বেশি ছোট অথবা বেশি বড়, এরকম কিছু হয়ে গেছে। দাঁড়াও আমি এখানে আর একটু এইদিক সেদিক করি। এই দেখো বেশি ছোট হয়ে গেছে বলছিলাম না? এই যে দেখো, ওই যে দেখাও যাইতেছে না, আর একটু ছোট করি 3, এই যে দেখো অনেক ছোট, কিন্তু 3 দিলে আরো ছোট, অনেক ছোট হয়েছে। দেখো দেখা যায় এবার, এই যে দেখো, এই যে অনেক ছোট হয়ে গেছিল, এই জন্য দেখতে পাচ্ছেন এই যে অনেক ছোট। আচ্ছা অত ছোট, এটা কিন্তু বৃত্ত না, এটা কিন্তু বৃত্ত না, বেশি ছোট হয়ে গেছিল। আচ্ছা ওয়েট, তারপরে মনে করো এটা 5 দেই, এটা 5 দেই, এই দেখো এটা কই গেছে, এটা মনে হয় আরো ছোট হয়ে গেছে, এটা আরো বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা অত ঝামেলার দরকার নাই, আমরা এটা দিলাম। এই দেখো, এই যে এইবার দেখো, এইবার দেখে একদম সুন্দর বোঝা যাচ্ছে এটা x স্কয়ারের সহগ 1, y স্কয়ারের সহগ 3, এটা বৃত্ত হয়েছে, এটা ডিম হয়ে গেছে। এটা কি হয়েছে? ডিম, এটা উপবৃত্ত হয়ে গেছে। এটাকে বৃত্ত বলা যাবে না। কাজেই বৃত্তের সমীকরণ হওয়ার জন্য, ভাইয়া আবার বলতেছি, বৃত্তের সমীকরণ হওয়ার জন্য অবশ্যই x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হইতে হবে, নাইলে জীবনেও বৃত্ত হবে না। তোমাকে আরেকটা জিনিস দেখাই। মনে করো এখানে x স্কয়ারের সহগ 3, y স্কয়ারের সহগ 3, তাহলে এখন কি হবে? এটা এটা বৃত্ত হবে। বৃত্ত হয়ে গেছে। ঘটনা কি? এগুলো কি বেশি ছোট হয়ে যাচ্ছে নাকি? এই ব্যাসার্ধ কত এটা? না এটা তো বৃত্ত আসার কথা, বৃত্ত কই গেল? বুঝলাম না, ঘটনা কি? এই বৃত্ত কই গেল? এটার ব্যাসার্ধ কত দেখি, দাঁড়াও। আচ্ছা ওয়েট,
আচ্ছা এটা মনে হয় অবাস্তব হয়ে যাবে নাকি? আচ্ছা এটা কি অবাস্তব হয়ে যাবে? অবাস্তব হয়ে যাবে নাকি? এটা 8/3, হ্যাঁ অবাস্তব হয়ে যাবে, এটাও অবাস্তব হয়ে যাবে, অবাস্তব হয়ে যাবে। যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে এটা 8/3, 8/3, এটা 6/3 মানে 2। তারপর ব্যাসার্ধ বাইর করে আবার 2 দিয়ে ভাগ করলে এটা 8/-4/3, 1। এটা ছিল, হ্যাঁ এটা অবাস্তব, এটা অবাস্তব হয়ে যাবে। দাঁড়াও এটা মাইনাস করে দেই। অবাস্তবের ঝামেলা এড়ানোর জন্য, অবাস্তবের ঝামেলা এড়ানোর জন্য প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দাও, কারণ মাইনাস দিলে আর কখনো এটা ঝামেলা হবে না। এই যে দেখো, এই যে মাইনাস দিয়ে দিছি, ওই দেখো বৃত্ত পাওয়া গেছে, তাও অনেক ছোট। আয় হায় রে, এই যে দেখো বৃত্ত পাইছি এইবার, বাট অনেক ছোট, দেখছো? মাইনাস দিয়ে দিবা ধ্রুবকটা, ধ্রুবকটা যদি মাইনাস দেও তাহলে ব্যাসার্ধ √g² + f² - c, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন আর ব্যাসার্ধ √এর মধ্যে ঋণাত্মক আসার সম্ভাবনা নাই। যেমন এখন তোমার ইচ্ছা হলো যে এখানে 3-এর জায়গায় 2 দিব, দুইটাই 2 দিব। দেখো x² সহগ 3, y² সহগ 3, দেখো বৃত্ত হয়েছে। অথবা তুমি দুইটাই 2 দাও, দুইটাই কি দাও? 2 দাও। x² সহগ দেও 2, y² সহগ দেও 2, দেখো এই যে বৃত্ত, আবার বৃত্ত হয়েছে, দেখো এটাও কিন্তু বৃত্ত। অথবা x² সহগ দেও 4, y² সহগ দেও 4, তাইলেও বৃত্ত হবে। কিন্তু দুইটা যদি সেম না দেও, ধরো একটা দিলা 2, একটা দিলা 3, তখন কিন্তু আর বৃত্ত হবে না। এই দেখো এটা চ্যাপ্টা হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। যদি আরেকটা দেও 4, তাইলেও বৃত্ত হবে না, দেখছো? যদি আরেকটা দেও 5, বৃত্ত হবে না, হবে না, হবে না, বেশি চ্যাপ্টা হয়ে যাচ্ছে। 5-এর জায়গায় দেও 6, আরো চ্যাপ্টা। 6-এর জায়গায় দেও 7, আরো চ্যাপ্টা। 7-এর জায়গায় দাও 8, আরো চ্যাপ্টা, দেখছো? ওকে ফাইন। কাজে আমরা জানতে পারলাম যে ভাইয়া বৃত্তের সমীকরণ হওয়ার জন্য x² এবং y² এর সহগ অবশ্যই কি হইতে হবে? সমান হইতে হবে। আরো কয়েকটা শর্ত আছে। এই যে দেখো বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। ভাইয়া এই যে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা পড়লাম, লিখো বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য x² + y² + 2gx + 2fy + c = 0। এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণটার কিছু বৈশিষ্ট্য শিখতে হবে। কি বৈশিষ্ট্য? ভাই প্রথম কথা হচ্ছে এই সমীকরণটা x এবং y এর দ্বিঘাত সমীকরণ। দেখো x এবং y এর দ্বিঘাত সমীকরণ মানে x² এবং y² উভয়ই দ্বিঘাত হবে, উভয়ই কি হবে? দ্বিঘাত। ওই যে দেখো 2টার পাওয়ারে 2, দ্বিঘাত। এবং x² এবং y² এর সহগ পরস্পর সমান হইতে হবে। এটার সহগ 1 হইলে এটাও হবে 1। সাধারণ সমীকরণে আমরা সহগগুলো 1 পাইছি, তাই না? বাট সমীকরণ হওয়ার জন্য সবসময় যে 1 হইতে হবে তা নয়। যদি এইটা x² সহগ 2 হয়, এটাও হবে 2, এটা যদি 3 হয়, এটাও হবে 3। তার মানে এই বৃত্তের যে সাধারণ সমীকরণটা, এটা x এবং y এর দ্বিঘাত সমীকরণ। x² থাকবে, y² থাকবে, মানে x এবং y এর দ্বিঘাত সমীকরণ হবে। এবং x² এবং y² এর সহগ হবে সমান। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, xy সংবলিত পদ থাকবে না। অর্থাৎ বৃত্তের সমীকরণে কোথাও x এবং y গুণ আকারে থাকবে না। বলো এই যে বৃত্তের সাধারণ সমীকরণটা, এখানে কোথাও x এবং y গুণ আকারে আছে? এগুলা লিখো, এগুলা ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট। যে বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে x² এবং y² থাকবে, মানে x এবং y এর দ্বিঘাত সমীকরণ হবে। দুই চলকের দ্বিঘাত সমীকরণ। চলক কয়টা? 2টা। দুই চলকের দ্বিঘাত সমীকরণ। এবং x² এবং y² এর সহগ হবে পরস্পর সমান। এবং xy সংবলিত পদ থাকবে না। বৃত্তের সমীকরণে যদি xy গুণ আকারে থাকে, xy সংবলিত পদ মানে হচ্ছে x এবং y, অর্থাৎ এই দুইটা চলক গুণ আকারে থাকতে পারবে না। দেখো যদি গুণ করে দিই তাহলে কি হয়? মনে করো এখানে একটা পদ দিয়ে দিলাম এরকম +2xy, 2xy, বলো এটার বৃত্ত হইছে? এই যে xy, তুমি 2xy দেও, 3xy দেও, যে কোনো কিছু, মানে x এবং y যদি গুণ আকারে থাকে এটা বৃত্ত হইছে। অথবা তুমি এখানে 3xy দাও, অথবা শুধু xy দাও, শুধু xy দাও, শুধু xy দাও, বলো এটা বৃত্ত হইছে? হয় নাই। অথবা এখানে মনে করো যে 5xy দাও, বৃত্ত হইছে? হয় নাই। দেখো ভাইয়া সমীকরণে যদি x এবং y গুণ আকারে থাকে তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে না। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ বা বৃত্তের সমীকরণের যে বৈশিষ্ট্য কি?
এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ দুই চলকের দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবে এবং এদের সহগ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ পরস্পর সমান হবে এবং এক্স ওয়াই গুণ আকারে থাকতে পারবে না, মানে এক্স ওয়াই সম্বলিত পদ থাকতে পারবে না। আশা করি আমি বুঝাইতে পেরেছি, আশা করি বোঝাইতে পেরেছি। এখন আমরা আমাদের আজকে ক্লাসে এগুলা লেখা হয়েছে, এগুলা লেখা হয়েছে, আমরা আজকে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন এই যে বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য, এখান থেকে আমরা দুইটা ম্যাথ দেখব, তাহলেই আমরা আজকে ক্লাস শেষ। এখন প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। সবাই প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। খুবই মজা লাগতেছে না? বৃত্ত, বৃত্ত অনেক সোজা। সাইকেল একে আমরা যেই দুইটা অধ্যায় পড়ে চলে আসছি, ত্রিকোণমিতি এবং সরল রেখা, এই দুইটা অধ্যায়ের পর ফার্স্ট পেপারের বাকি সকল অধ্যায় তোমার কাছে মজা লাগবে, সহজ লাগবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো কি বলছে, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই যে একটা সমীকরণ প্রশ্নে দেওয়া আছে, ভালো কথা। ax স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস hxy প্লাস 10xy প্লাস 9 = 0। তোমাকে বলছে a এবং h, a এবং h এর মান কত হলে সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে, অর্থাৎ a এর মান এবং h এর মান কত হইলে এই সমীকরণটা বৃত্ত হবে। এখন আমাকে বলো, বৃত্ত হওয়ার যে তিনটা শর্ত আমরা শিখছি, তিনটা শর্ত। প্রথম কন্ডিশন হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ার থাকবে, ভালো কথা। এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আছে এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হবে সমান। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 3, তাহলে এরা দুইটা অবশ্যই কি হবে? সমান হবে। ভাই বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হবে? সমান হবে। তাহলে এ এর মান হবে 3। আর এইচ, এই যে দেখো এইচ কোথায় আছে? এক্স ওয়াই এর সাথে গুণ আকারে। আচ্ছা আমাকে বলো তো, এই সমীকরণটা যদি বৃত্তের সমীকরণ হইতে চায় তাহলে এক্স ওয়াই সংবলিত পদ থাকতে পারবে? দেখো এখানে এক্স ওয়াই সংবলিত পদ আছে দুইটা। এই যে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা যদি বৃত্তের সমীকরণ হইতে চায়, বৃত্তের সমীকরণে এক্স এবং ওয়াই গুণ আকারে থাকতে পারবে না, মানে এই দুইটা পদ থাকতে পারবে না। তাহলে এই দুইটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিতে হবে? দেখো এখানে আছে 10xy, এইচ এর মান যদি -10 হয় তাহলে এটা হবে -10xy প্লাস 10xy, তাইলেই তো কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে যাবে, বুঝতেছো? তাহলে এখানে যেহেতু প্লাস 10xy আছে, এইচ এর মান যদি -10 হয় তাহলে এরা কাটাকাটি চলে যাবে। কে কে বুঝছো? তখন এটা বৃত্ত হয়ে যাবে। এই যে বুঝছো তোমরা? এমসিকিউতে আসবে এগুলা, ডিরেক্ট লিখে দিবা। দেখো প্রথম কথা হচ্ছে এ এর মান বাই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ বৃত্তের সমীকরণে অবশ্যই সমান হবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ এ, ওয়াই স্কোয়ারের সহগ 3, তাহলে এ এর মান হবে 3। আবার বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স ওয়াই সংবলিত পদ থাকা যাবে না, তার মানে এই দুইটা পদকে কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করার বুদ্ধি কি? এখানে যেহেতু আছে +10xy, এখানে হইতে হবে -10xy, তাহলে কাটাকাটি যাবে। তাহলে এইচ এর মান কত? এইচ এর মান হবে -10। আর এখানে যদি -10xy থাকতো, ধরো এখানে যদি মাইনাস থাকতো তখন এইচ এর মান হইতো +10। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, কাটাকাটি যাবে। সবাই বুঝছো? +10xy কে কাটাকাটি করার জন্য -10xy লাগবে, তাহলে এইচ এর মান কত হবে? -10। মনে মনে হয়ে যায়। সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো? এখানে +10xy থাকলে এইচ এর মান হবে -10, কাটাকাটি যাবে। এখানে +7 হলে এখানে -7, এখানে যদি -7 হয় এখানে +7, শেষ। ফাইন, ওকে চলো এরপরে এখানে দেখো এই যে এটা লাস্ট ম্যাথ। আজকে ক্লাসে আমরা এই ম্যাথ দিয়েই শেষ করে দিব। আগামী ক্লাসে আমরা নতুন, হ্যাঁ আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ থাকবে না, আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ থাকবে না। আগামী ক্লাস থেকে আমরা বাড়ির কাজ উদ্বোধন করব। তো সবাই আগামী ক্লাসের আগে, আগামী ক্লাস তো দেরি আছে, শনিবারে সাইকেল একে বৃত্ত অধ্যায়ের নেক্সট ক্লাস শনিবার। তো শনিবারের মধ্যে সবাই সরল রেখা, যারা দেরিতে ভর্তি হইছো, সরল রেখার মিনিমাম 3.4 পর্যন্ত কমপ্লিট করার টার্গেট নাও। তারপরের শুক্রবারে সরল রেখার মেগা এক্সাম,
ওই 7 দিনের মধ্যে সরলরেখা পুরোটা শেষ করে ফেলা টার্গেট নাও। তাহলে সরলরেখাও শেষ হয়ে গেল এবং বৃত্ত যখন 4 এর বি শুরু হয়ে যাবে তখন তুমি লাইভে করতে পারবা। 4 এর এ বা 4.1 সরলরেখা শুধুমাত্র 3.1 কমপ্লিট থাকলেই বোঝা যায়। বাট যাদের সরলরেখা পুরাটা করা বা কমপ্লিট করা ওদের কাছে একদম ফোকা পরিষ্কার মনে হবে এত সোজা। আর যাদের কমপ্লিট করা নাই তাদের কাছে একটু অস্পষ্ট লাগতে পারে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দেখো কি বলছে, একটা সমীকরণ দেওয়া আছে, বলছে কে এর মান কত হলে সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে। আগে গুণ করে দাও, আগে স্কয়ার ভাঙাও। কে এর মান কত হলে বৃত্ত হবে? বৃত্ত হওয়ার কন্ডিশন কয়টা? 3টা। বৃত্ত হওয়ার কন্ডিশন হচ্ছে 3টা। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকতে হবে, এদের সহগ সমান হইতে হবে এবং এক্স এবং ওয়াই গুণ আকারে থাকা যাবে না। এখন আগে এটা স্কয়ার করে ফেলো। এই এখানে দেখো 3টা রাশি স্কয়ার আকারে আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। সূত্র জানো কে কে বলো তো? এই সূত্রটা 9 10 থাকতে কে কে শিখছিলা? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে এখানে x কে ধরো a, মাইনাস ওয়াই কে ধরো b, আর 3 কে ধরো c। তাইলে খেয়াল করে দেখো, এক্স স্কয়ার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মাইনাস ওয়াই কে স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, 3 কে স্কয়ার করলে 9 প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই। দেখো 2 ইন্টু এ ইন্টু বি এখানে কিন্তু প্লাস হয়ে গেছে, কারণ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মাইনাস ওয়াই কে স্কয়ার করলে প্লাসই হয়ে যাবে। এখানে 2 ইন্টু এ ইন্টু বি মানে 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2xy, আবার প্লাস 2 ইন্টু বি ইন্টু সি, বি এর জায়গায় মাইনাস ওয়াই, সি এর জায়গায় 3, 2 ইন্টু বি ইন্টু সি মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6y, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6y, তারপর প্লাস 2 ইন্টু সি এ, সি হচ্ছে 3, এ হচ্ছে এক্স, 2ca, 3 দুগুণে 6x, আর এখানে গুণ করে দাও প্লাস কে এক্স দিয়ে গুণ করো আগে, কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y, ওয়াই দিয়ে গুণ প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো আমরা কি গুণ করলাম। এখন আমাকে বলো বৃত্তের কন্ডিশনগুলো এখন আমরা ম্যাচ করব, যে কে এর মান কত হলে সমীকরণটি বৃত্ত হবে। প্রথম কন্ডিশন এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার থাকবে, মানে দ্বিঘাত। দেখো আছে প্রথম কন্ডিশন, এটা হবে দুই চলকের দ্বিঘাত সমীকরণ, মানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার থাকবে। তাহলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার আছে, এক নাম্বার কন্ডিশন ফুলফিল। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ পরস্পর সমান, এক্স স্কয়ারের সহগ 1, ওয়াই স্কয়ারের সহগ 1 সমান। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো 3 নাম্বার কন্ডিশন, তার মানে কি এক্স ওয়াই সংবলিত পদ থাকা যাবে না। এখন আমাকে বলো এখানে এক্স ওয়াই সংবলিত পদ কয়টা আছে? এক্স ওয়াই সংবলিত পদ কয়টা আছে? কই, এই যে একটা প্লাস কে এক্স ওয়াই, এই যে একটা মাইনাস 2xy, আরো আছে আর নাই? তাহলে বলো এদেরকে এলিমিনেট করার জন্য এখানে যেহেতু আছে মাইনাস 2xy, তাহলে কে এর মান কত হইতে হবে বলো? মাইনাস 2xy কে এলিমিনেট করার জন্য কে এর মান হইতে হবে প্লাস 2। এই যে মাইনাস 2xy এখানে যদি 2xy হয় তাহলে কাটাকাটি যাবে, সুতরাং কে এর মান কত? 2। এই বুঝছো কে কে বলো? কে কে বুঝতে পেরেছো বলো? এই দেখো xy সংবলিত পদ থাকা যাবে না, তাহলে এখানে যেহেতু আছে মাইনাস 2xy, এটাকে কাটাকাটি করার জন্য এখানে লাগবে প্লাস 2xy, কাটাকাটি যাবে, তাহলে কে এর মান হবে প্লাস 2। এখানে যদি থাকতো প্লাস 2xy তাহলে এখানে হয়তো কে এর মান মাইনাস 2, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, কাটাকাটি যাবে। এখানে যদি থাকতো প্লাস 10xy তাহলে এখানে কে এর মান হয়তো মাইনাস 10। আর রিটার্নে আসলে কেমনে লিখবো? ওয়েট, যদি এটা রিটার্নে আসে কিভাবে লিখবা? বৃত্তের সমীকরণের জন্য, বৃত্তের সমীকরণ হলে ভাই লিখবা, বৃত্তের সমীকরণ হলে xy সংবলিত পদ থাকবে না। মানে কি? এই যে মাইনাস 2xy এবং এই যে এখানে প্লাস কে এক্স ওয়াই, এই দুইটা পদ মিলে 0 হয়ে যাবে, কাটাকাটি যাবে। এইভাবে লিখবা। রিটার্নে যদি আসে, এগুলো এমসিকিউতে আসে, এগুলো রিটার্নে আসে না। যদি রিটার্নে আসে কি করবা? লিখবা বৃত্তের সমীকরণ হলে এই যে xy সংবলিত দুইটা পদ, এই দুইটা পদের যোগফল কত হবে? 0 হবে, কাটাকাটি যাবে। 0 হওয়া মানে কি? এটা কাটাকাটি যাবে। তাহলে এখন এখানে লিখো xy কমন নেও, xy কমন গেলে এখানে কে, এখানে মাইনাস 2,
কে মাইনাস টু সমান 0। সুতরাং এক্স ওয়াই এর সহগ কত হবে 0। যেহেতু বৃত্তের সমীকরণে এক্স ওয়াই থাকতে পারবে না, তার মানে কি, মানে হচ্ছে এক্স ওয়াই এর সহগ 0 হবে। সুতরাং এক্স ওয়াই এর সহগ 0 হবে। কোন একটা রাশির সহগ যখন 0 হয় তখনই তো সেটা সেখানে থাকে না। কে এর মান 2। রিটার্নে আসলে এভাবে লিখবা, রিটার্নে আসলে এভাবে লিখবা। বাট এমসিকিউতে আসলে, এই এমসিকিউতে আসলে এভাবে করার দরকার আছে এত সময় নষ্ট করার? এমসিকিউতে আসলে ডিরেক্ট এখানেই শেষ না? এটা দেখেই তো বলে দেওয়া যায় যে এখানে যেহেতু আছে -2xy, তাহলে কে এর মান হবে +2। আরেকটা বুদ্ধি আছে, এগুলো যদি এমসিকিউতে আসে, এই টাইপের ম্যাথটা এমসিকিউতে অনেক বেশি আসে, এই টাইপের ম্যাথ এমসিকিউতে অনেক বেশি আসে। তো যেহেতু অনেক বেশি আসে এমসিকিউতে, এই ম্যাথগুলো সহজে করার আরো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আচ্ছা, বৃত্তের সমীকরণ হবে কি হবে না, এখানে কিন্তু আমার ধ্রুবক পদের কোনো কাজ নাই। দেখো এখানে কোথাও ধ্রুবক পদ রিলেটেড কি কোনো কন্ডিশন আছে? দেখো এই যে এক্স ওয়াই গুণ আকারে থাকতে পারবে না, এটাই হচ্ছে মেইন কন্ডিশন। আর এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যে থাকবে এটা তো দেখেই বুঝে ফেলা যায়। এই যে সমীকরণটা, এটা তো তুমি দেখেই বুঝতেছো যে এই যে এটাকে হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ারও আসবে, ওয়াই স্কোয়ারও আসবে, আর স্কোয়ার করলে মাইনাস ওয়াইটা প্লাসই হয়ে যাবে। তো এমসিকিউতে যদি এই টাইপের ম্যাথগুলো আসে কি করবা? ধ্রুবকগুলো বাদ দিয়ে দিবা। দেখো যত জায়গায় ধ্রুবক আছে ধ্রুবক বাদ। এই যে ধ্রুবক, এই যে ধ্রুবক 3, তুমি মনে করো এটা বাদ, এটা নাই কিছু মনে মনে। এই যে 2, এটা বাদ। বৃত্তের সমীকরণে এই ধ্রুবকের কন্ডিশনগুলা, ধ্রুবকের উপর কোনো কন্ডিশন নাই, এগুলো বাদ। তাহলে কি থাকতেছে? এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার -2xy সহজ হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার। এমসিকিউতে আসলে, রিটার্নে আসলে আবার এইভাবে করো না, রিটার্নে আসলে এই যে এইভাবে করবা, রিটার্নে আসলে এইভাবে। আর এমসিকিউতে আসলে ধ্রুবকগুলা বাদ দিয়ে দিবা। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার -2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে ধ্রুবকগুলা বাদ, শুধু কে এক্স আর এখানে ওয়াই, এই যে কে এক্স ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে কি হবে? এই যে এটা যেহেতু -2xy, এইটা হবে +2xy, কে এর মান 2, শেষ। আরো সহজ হয়ে গেল। তোমার ওই যে a + b + c হোল স্কোয়ার, ওই সূত্র বসানো লাগলো না। বলো তো বুঝছো কিনা? বৃত্তের সমীকরণ হবে কি হবে না সেটার উপর ধ্রুবকের কোনো হাত নাই। কন্ডিশনগুলোতে আমরা কি ধ্রুবকের কোনো কন্ডিশন পাইছি না? কাজেই এইরকম কোনো ম্যাথ যখন আসবে, একটা সমীকরণ দিয়ে বলবে কে এর মান কত হলে বৃত্ত হবে, তুমি মনে মনে ধ্রুবকগুলোকে বাদ দিয়ে দিবা। এই 3 মনে মনে চিন্তা করো এটা এখানে নাই, এই 2 এখানে নাই, এই 1 এখানে নাই। তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে এখানে -2xy আসবে, আর এখানে আসবে কে এক্স ওয়াই। তাহলে এই ম্যাথ কিন্তু করা লাগে না, এটা দেখেই বুঝে বলবা এখানে আসবে -2xy, এখানে প্লাস কে এক্স ওয়াই, তাহলে কে এর মান হবে +2, শেষ। আর এখানে যদি প্লাস থাকতো, ধরো এখানে প্রশ্নে প্লাস আছে, তাহলে এটা হইতো +2xy, তখন কে এর মান নিতাম -2। বলো বুঝতে পেরেছো কিনা? এই ছিল আজকে ক্লাস। আজকের ক্লাস যাদের সরল রেখা অধ্যায় পড়া আছে, মজা লাগতেছে না? যাদের সরল রেখা অধ্যায় পড়া আছে, তোমাদের বৃত্ত অধ্যায় পড়তে এত মজা লাগবে, মনে হবে যে এত সোজা কেন। এবং ফার্স্ট পেপারের সাইকেল একে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং তৃতীয় অধ্যায় সরল রেখা, এই দুইটা অধ্যায় যারা কমপ্লিট করে ফেলবা, ফার্স্ট পেপারে প্রথম 8টা অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার সুযোগ নাই। প্রথম 8টা অধ্যায়ের বাকি অধ্যায়গুলা, বৃত্ত বলো, ষষ্ঠ অধ্যায়ের ত্রিকোণমিতি অধ্যায় ওটা বাচ্চা অধ্যায়, সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতি অধ্যায়ের তুলনায় ষষ্ঠ অধ্যায়ের ত্রিকোণমিতি ওটা বাচ্চা, ওটা 4 ক্লাসে শেষ করে ফেলা যাবে। বড় বড় ক্লাস নিলে বৃত্ত শেষ হয়ে যাবে 8 ক্লাসে, আর ষষ্ঠ অধ্যায়ের ত্রিকোণমিতি 3-4 ক্লাসেই পড়ায় ফেলা যায়। ওটা থেকে পরীক্ষায় খালি কয়েকটা টাইপের প্রশ্ন আসে, আর কিছু আসে না। ত্রিকোণমিতি থেকে সৃজনশীল সবসময় সপ্তম অধ্যায় থেকে আসে, ষষ্ঠ অধ্যায় থেকে খালি এমসিকিউ আসে। আর সরল রেখা থেকেও সৃজনশীল আসে, বৃত্ত থেকেও সৃজনশীল আসে। এরপরে আমরা সাইকেল 1 কমপ্লিট হইলে সাইকেল 2 শুরু করব। তো আজকে ক্লাসের পর আর কোনো বাড়ির কাজ দিচ্ছি না, বাড়ির কাজ দেওয়ার মতো আমরা তেমন কিছু পড়িও নাই, আমরা আজকে বেসিক জিনিসগুলাই পড়ছি। আগামী ক্লাস সাইকেল 1-এ শনিবারে ক্লাসের পর আমরা বৃত্ত অধ্যায়ের উপর বাড়ির কাজ দিব। তো প্রথম সরল রেখা অধ্যায় শেষ, ত্রিকোণমিতি অধ্যায় শেষ, মানে প্রথম 8টা অধ্যায় আর কোনো সমস্যা হবে না। তারপরে বাকি 2টা অধ্যায়, স্পেশাল অধ্যায় ক্যালকুলাস, অন্তরীকরণ, যোগজীকরণ, ওখানেও সমস্যা হবে না। ক্লাসগুলো ভালো মতো করলে তো সমস্যা হওয়ার কিছু নাই। বাট যেহেতু একটু বড় বড় অধ্যায়, যদি কেউ মনোযোগ সহকারে ওই 2টা অধ্যায় ভালো মতো ক্লিয়ার না করো, তাহলে কিন্তু সারা জীবন আনক্লিয়ার থেকে যাবে।
হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের লাস্টে দুটো অধ্যায়, অধ্যায় 9 অধ্যায় 10, অন্তরীকরণ যোগজীকরণ, এটাকে বলে একসাথে ক্যালকুলাস। তো ক্যালকুলাসের অধ্যায়গুলো বড় বড় অধ্যায়। অন্তরীকরণের উপর 24 ব্যাচের আর্কাইভগুলো আপলোড করা আছে। অন্তরীকরণ অধ্যায়ের উপর ক্লাস আছে মোট 25টা। আর ইন্টিগ্রেশন আপলোড করা আছে, ইন্টিগ্রেশনের আর্কাইভে আছে ক্লাস 16টা। কাজে একটু বড় বড় অধ্যায়, বুঝতেই পারতেছো। তো ওই দুইটা অধ্যায় যাদের কলেজে পড়ানো শুরু করে দিবে, তোমরা সাইকেল 3-এ এনরোল করে আর্কাইভ ক্লাসগুলো করে ফেলো। 24 ব্যাচের ক্লাসগুলো কমপ্লিট করলেই মোর দেন এনাফ, একদম ওই লেভেলেই পড়ানো, কাজেই চিন্তার কোনো কারণ নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে শনিবারে। টাটা।